100.1 FM গোল্ডে আরোগ্য নিয়ে বিশ্বজিৎ আর সঞ্জয় আপনাদের সঙ্গে। আর আরোগ্য মানে আমাদের সঙ্গে অতিথি চিকিৎসক থাকবেন। কিন্তু দেখুন, একটা কথা আজকে না বললেই নয়। সেটা হচ্ছে, আমরা কথায় কথায় বলি দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না। সত্যি, যখন দাঁতের যত্ন না নিই, পরবর্তীকালে যখন দাঁত আমাদের যত্নের কথা মনে করিয়ে দেয়, বলতে পারেন এমন এমন সমস্যার মুখে দাঁড় করিয়ে দেয়, তখন ভাবতে থাকি কেন যে আগে থেকে দাঁতের যত্ন নিলাম না। বুঝতেই পারছেন আজ আমাদের অতিথি কে আছেন। আমাদের অতিথি হচ্ছেন এই শহরের এক প্রবীণ এবং প্রখ্যাত দন্ত চিকিৎসক ডাক্তার রনীন্দ্রনাথ পোদ্দার। তাকে আমরা আমাদের স্টুডিওতে পেয়েছি এবং আমাদের আজকের বিষয় মুখের ভিতরের ও বাইরের সার্জারি। সার্জারির কথা তো যাবই, কিন্তু এই বিশ্বজিৎ যে কথা দিয়ে শুরু করলো, অর্থাৎ দাঁত থাকতে দাঁতের মর্যাদা, সেই মর্যাদার প্রশ্নগুলোই তার কাছে আগে পৌঁছে দেবো। ডাক্তার পোদ্দার, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার সারাদিনের ব্যস্ততার পরও যে আপনি এসেছেন আমাদের স্টুডিওতে, এর জন্য আপনাকে অশেষ কৃতজ্ঞতা। একদম বেসিক একটা কথায় যাই, যে কথাটা নিয়ে শুরু করা। একদম দাঁতের কমন কথা হলো দাঁতের ব্যথা। এই দাঁতের ব্যথা বলতে আমরা তো ব্যথা বুঝি, ব্যথা হলে আপনার কাছে যাই। আপনি ব্যথা বলতে কি বুঝবেন আর বোঝাবেন? প্রথমত আপনাদের বলে রাখি, আমাদের দন্ত চিকিৎসক বলে বলা হলেও আমরা মুখের ভেতরে দাঁত ছাড়াও প্রচুর জিনিস থাকে। যেমন ধরুন, ঠোঁট আছে, বাইরে গাল আছে, তালু আছে, জিভ আছে। এই কোনো জায়গাতে যদি কোনো কিছু অস্বস্তি শুরু হয়, তখন আমরা ব্যথা বুঝি। দাঁত তো শক্ত জিনিস, সেখানে আমরা পোকা লেগে যায় লোকে বলে, কমন সেন্স হচ্ছে পোকা লাগা। কিন্তু পোকা অ্যাকচুয়ালি কিছু দেখা যায় না, এগুলো হচ্ছে ক্ষয় রোগ। অনেক কারণে ক্ষয় হতে পারে। কেউ ভুল ব্রাশিংয়ে ক্ষয় হয়, কেউ হয়তো খাওয়ার দাওয়ার পরে দাঁত মাজলো না, কোনো কিছু কারণে দাঁতের জন্মগতভাবে দাঁতগুলো ঠিক মতন তৈরি হতে হতে ভগবান ঘুমিয়ে পড়েছিল মনে করুন, তাহলে জোড়াটা ঠিক হলো না। দেখবেন অনেক জায়গাতেই দেওয়াল টেওয়ালে দেখবেন জোড়াটা ঠিক না হলে সেখানে ফাটল ধরে যায়। ঠিক সেরকম জোড়াটাও ঠিক হলো না, সেখানে পোকা লাগার মানে ক্ষয় রোগের উৎপত্তি হলো। এবং ভুল ব্রাশিং এবং অম্বলের জন্য ক্ষতি হয়। এবং এই ক্ষতিটা যখন তিনটে লেয়ারে, প্রথম লেয়ারে থাকলে ব্যথা বুঝতে পারে না, দ্বিতীয় লেয়ারে গেলে শিরশির করে, তৃতীয় লেয়ারে গেলে তখন যন্ত্রণা শুরু হয়। তখনও যদি লোকে সচেতন না হয়, সহ্য করে যায়, তার নিচে দাঁত হাড়ের ভেতরে থাকে, তার মধ্যে গেল, এবং হাড়ের থেকে যখন বাইরে গেল তখন মাড়িতে ঢুকলো, বা নিচের দিকে চলে গেলে তখন গলার দিকে নেমে গেল, এবং গলার দিকে নেমে তখন কিন্তু যখন তৃতীয় লেয়ারে পৌঁছে গেছে তখন কিন্তু ব্যথা শুরু হয়েছে, সেটাও সে সহ্য করলো। তারপরে যখন মুখ ফুলে গেল তখন ব্যথা ফোলা দুই রইল। তখন যদি সে না আসে, তখন তার অবস্থা আস্তে আস্তে ধীরে ধীরে খারাপ হতে থাকে। সেই জন্যে ব্যথা হওয়ার আগে চিকিৎসা করলে আমাদের পক্ষে ভালো হয়। এবং সেই সাথে এতগুলো চতুর্দিকে যে জিনিসপত্রগুলো আছে বললাম, জিভ, গাল এবং আমাদের লালা গ্রন্থি সব বেরোয়, তাতে যদি কোনো জায়গায় ব্যাহত হয়, দাঁত দিয়ে জিভটা কামড়ে ফেললাম, এবার আমার জিভে ব্যথা শুরু হলো, দাঁতে আক্কেল দাঁতের সময় ব্যথা শুরু হলো, পোকা লেগে নিচে পৌঁছে গেল, ব্যথা শুরু হলো। এই যে কোনো কারণই হোক, ব্যথা সবসময় অসহ্য হয়ে ওঠে, সেটা খুব ভালো করে দেখা আমাদের দরকার সবসময়। আপনি শুরুতেই অনেকগুলো শব্দ দিয়ে গেলেন, যে শব্দগুলো আমাদের কাছে পরবর্তী প্রশ্নের, মানে যাকে বলা যায় আমি উত্তর দেওয়ার জন্য তৈরি। উস্কেও দিল। যেমন আপনি বললেন দাঁত মাজা। আচ্ছা, নিশ্চয়ই। দাঁত মাজা এই ব্যাপারটা, মানে আমি প্রথমে খুব বেসিক একটা কথা বলি, দাঁত কিভাবে মাজবো? দাঁত মাজার নিয়ম হচ্ছে, প্রথমত আমরা মিডিয়াম ভ্যারাইটির ব্রাশ ব্যবহার করব। অর্ধেকটা ব্রাশের আমরা পেস্ট নেব। মার্কেটে প্রচুর টুথপেস্ট আছে, আমরা ব্যবহার করব সাধারণ টুথপেস্ট যেগুলো আছে। সেই সাথে এইবারে আমরা ব্রাশটা যখন করব, তার টেকনিকটা খুব ইম্পর্টেন্ট। কীভাবে মাজবো? ব্রাশটা দাঁত এবং মাড়ির জাংশনে ধরে, ওপরে দাঁতের ক্ষেত্রে ওপরের থেকে নিচ দিকে, নিচে দাঁতের নিচ থেকে ওপর দিকে, ভেতরে এবং বাইরে দুদিকেই ব্রাশ করব, এবং সামনে এবং পেছনে সব দিকেই ব্রাশ করব। এবং যে দাঁতের যেখানে জোড়ে, ওপর দাঁত দিয়ে দাঁতে, সেখানে সাইড টু সাইড মানে এপাশ ওপাশ করে ঘষে দেব, যাতে ব্রাশটা সব জায়গাগুলো ময়লাগুলো পরিষ্কার হয়ে যায়। দুপাশে যে দাঁতগুলো থাকে, অর্থাৎ হ্যাঁ, মুখের চোয়ালের দিকে হ্যাঁ, যে হ্যাঁ, দাঁতগুলো,
সেগুলো তো বসে থাকে। হ্যাঁ। তো এই যে বসে থাকা দাঁতগুলো ওই জায়গাগুলোতে অনেক সময় কালো ছোপ ইত্যাদিগুলো হয়। তাহলে হ্যাঁ, ওখানে মাজবাটা ওই কিভাবে হবে? ওই এই সামনে পেছনগুলোই মাজবো, দুটো জাংশনগুলোতেই মাজতে পারবো। বেশ। এখন যে ছোপগুলোর কথা বলছেন সেটা আপনাকে বলেছি, যখন ভগবান তৈরি করে দাঁতগুলো তখন যদি মাঝে মাঝে ঘুমিয়ে পড়লে যে জোড়াগুলো দেয় সেই জোড়াগুলো যদি ঠিক না থাকে সেগুলো জন্মগত ডিফেক্টিভ হয়ে গেল। দাঁত কি করে মাজবো, কিন্তু দাঁত মাজবো কেন? আর আরেকটা প্রশ্নই, আপনি যখন ব্রাশের ওঠা নামা চলন বোঝাচ্ছিলেন আমাদের, ব্রাশকে কতদিন ব্যবহার করব একটা ব্রাশ? ব্রাশটা যখন বেঁকে যাবে, ব্রাশে বা যেরকম আমরা সকালবেলা প্রত্যেকেই বাড়িতে মোটামুটি ঝাড়ু নিয়ে ঝাড়পোছ করি, ঝাড়ুগুলোর ব্রিসলগুলো মাঝে মাঝে বেঁকে যায়, যে ঝাড়ুর আকশিগুলো যেগুলো থাকে সেগুলো বেঁকে যায় এবং সেগুলো ভেঙেও যায়। তখন যখন বেঁকে যায় সেগুলো কিন্তু যে জায়গায় পৌঁছানোর দরকার সে জায়গায় পৌঁছতে পারে না, তখনই আমরা সেটাকে বাতিল করে দেবো। বেশ। আহ, এই যে দাঁত মাজছি, আপনার পরামর্শে আমি দাঁত মাজছি। কিন্তু আমার কোনো দাঁতের সমস্যা হলো আপনার কাছে গেলাম। আপনি জিজ্ঞেস করলেন, "আপনি দাঁত মাজেন রেগুলার?" আমি বললাম, "হ্যাঁ।" কিন্তু আমি সত্যি মাজি কি মাজি না সেটা কি করে আচ্ছা, বোঝা যায়? এইবারে প্রথম কথা হচ্ছে এইগুলো বোঝার জন্য আমাদের রোগ নির্ণয় করতে হয়। প্রথম যে চিকিৎসা আমরা শুরু করার আগে রোগ নির্ণয়, ব্রাশ মেজেছে কি মাজেনি, বা কোনো দিকে যদি না খাওয়া দাওয়া করে, দুদিক দিয়েই খাওয়ার কথা, সেই দুদিকে যদি খাওয়া না খায় তাহলে যেদিক দিয়ে খাবে না আমরা সেদিক দিয়ে দেখতে পাবো যে দাঁতের ওপরে প্রথমত একটা চটচটে আঠা জিনিস জমে থাকে। তারপরে 2-4 দিন গেলে আমাদের লালাগ্রন্থিতে কিছু লবণ জাতীয় জিনিস বেরোয়, সেগুলো দাঁতের উপরে জমে শক্ত হয়, যাকে বলে ক্যালকুলাস বলে। অনেক সময় দেখবেন মুখের ভেতরে কিছু ঘষে গেলে দাঁতের কিছুটা টুকরো এর কি দাঁতের টুকরো? না, সেগুলো দাঁতের টুকরো নয়, সেগুলো কিন্তু আমাদের না ব্রাশ করার ঠিক মতো না করার ফলে ওটা ধীরে ধীরে শক্ত হয়ে যায় এবং সেইটা একসময় কোনো একটা কারণবশত কিছু পড়লো সেটা খসে পড়ে। এই জন্যে দাঁত পরিষ্কার করাও দরকার, ব্রাশিং করাও দরকার। এবং ব্রাশিং করার সাথে সাথে ঘরদোর আমরা যেমন চুনকাম করি, এম, ঝাড়ু তো সবাই দিই, কিন্তু তারপরে মাঝে মাঝে আমরা ঘরদোর চুনকাম করাই। যে কারণে এইরকম পেরিডন্সা বলে আমাদের একটা ডিপার্টমেন্ট আছে, তারা এই মাড়ির যতগুলো গন্ডগোল সেগুলো দেখাশুনো করে। পোকা লাগার জন্য যেমন আমি বললাম যে একটা ডিপার্টমেন্ট আছে কনজারভেটিভ অ্যান্ড এন্ডোডন্টিক্স, তারা দাঁত রাখার চিকিৎসাগুলো সব রকম করে। এবং যাতে আমরা দেরি না করি, যখন দেরি হয়ে যায় তখন অন্য ডিপার্টমেন্টে চলে যাবে। মাড়ির গন্ডগোলে চলে এলো যখন, তখন মাড়ির ডাক্তারের কাছে চলে যাবে। যখন ছোটবেলায় যদি আমরা ঠিক মতো না বলি, ছোট বয়সেও যদি পোকা লাগে তখন তার দেখলো দাঁতটাগুলো রাখার ব্যবস্থা করতে হবে। কারণ না রাখলে কি হবে, একটা আলো দূরে দেওয়া আছে, আমি যদি আলোটা দেখতে পাই তাহলে আমি ঠিক আলোটার কাছে যেতে পারবো। যদি দুধের দাঁতটা পড়েই গেল তাহলে আমি ঠিক জায়গায় পৌঁছতে পারবো না। সেই জন্যে দুধের দাঁতের রাখা খুব দরকার, এবং যতক্ষণ না তার পড়ার বয়স আসছে সেই জন্য ছোটবেলা থেকেই তাকে ব্রাশিং করতে বলবো এবং শক্ত জিনিস খেতে বলবো, যাতে চোয়ালটা ঠিক মতন বাড়ে, না হলে একে বাঁকে দাঁতেরও সমস্যা শুরু হবে। আচ্ছা, আপনি যে দাঁতে পোকা লাগার কথা বললেন, হুম। এই লোকে বলে চকলেট খেলে দাঁতে পোকা লাগে, সত্যি কি তাই? শুনুন, চকলেট খেলে না, চকলেট দাঁতে আপনাকে বলেছি যে দাঁতে যে খাঁজগুলো আছে সেগুলো যখন তৈরি হয়েছে তখন কি হলো না, সেই খাঁজগুলোতে কিছু আটকে গেল। সেগুলো আটকে গিয়ে প্রথমে একটা ছুঁচের মতন ফুটো হবে, তারপরে সেই নিচটায় আস্তে আস্তে বড় করবে, ওপরটায় তখন সাপোর্ট আর পাবে না, তখন কোনো কিছু খাওয়ার পড়লে বড় গর্ত দেখা যাবে। যদি যখন বড় গর্ত হবে তখনই ওরা বুঝতে পারবে এই পোকা লেগে গেছে। সেই জন্যে প্রথমত চটচটে আঠা জিনিস না জন্মে সেটা দেখতে হবে, এবং চকলেট যদি খাই সেগুলোর মধ্যে যে চটচটে আঠা জিনিস সেগুলো লেগে থাকবে। বিশেষত কিছু রোগ জীবাণু আছে যারা এই পোকা লাগাতে বেশি সাহায্য করে। চকলেট না খেলেও কি দাঁতে পোকা লাগতে পারে? হ্যাঁ, লাগতে পারে, কারণ যে খাঁজগুলো থাকে সেগুলি যদি ভালো করে ব্রাশ না করি তাহলে এবং যদি খাঁজগুলো পড়েই থাকে তাহলে ব্রাশ করার পরেও কিন্তু কিছু কিছু জমে থাকবে, যেটার জন্য আমি বললাম ঘর দোর পরিষ্কার করার ব্যাপারে আমরা অনেকগুলো স্টেপ আমরা করি। ঠিক সেই রকমভাবেই আমরা এটাকেও দাঁতের ডাক্তারের কাছে গেলে কোনো জায়গায় এই যদি পুরো বিশাল বিশাল কোনো গ্রুপ থাকে সেগুলোকে আস্তে আস্তে ভরাট করে দিই, যাতে কোনো জায়গায় ময়লা জমতে না পারে, পরিষ্কারের সুবিধা হয় সেই জন্য। সঞ্জয় দা আমাকে মাঝে মাঝেই বলে বেয়াক্কেলে। হুম। আমি তখনই গিয়ে সরাসরি আয়নার সামনে যাই যে আমার আক্কেল দাঁত উঠেছে কিনা। সত্যি কি আক্কেল দাঁত উঠলেই আক্কেল হবে? আর আক্কেল দাঁতটা কি? আক্কেল দাঁত হচ্ছে নলেজ,
জ্ঞান হওয়ার বয়স হচ্ছে মোটামুটি 18 বছর। ইউজুয়ালি আক্কেল দাঁত আসে হচ্ছে 18 বছর। অনেকের আজকাল 15-16 বছরেও আক্কেল দাঁত চলে আসে। এবং আক্কেল দাঁত আসার সময় আপনাকে আমি প্রথমেই বলেছি শক্ত জিনিস খাওয়ানোর জন্য, যেহেতু আজকাল আগেকার দিনে ডাঁটা, আখ, পেয়ারা এইসব আমরা খেতাম, পেয়ারাটা নিয়ে খেয়ে নে, কিন্তু আজকাল আমরা পেয়ারা খাই না, পেয়ারার জুস খাই। তার ফলে কি হলো, চোয়ালের যে বাড়ার দরকার ছিল সে চোয়ালটা ঠিক মতন বাড়তে পারলো না, যার ফলে কি হলো না সেখানে চোয়ালটা সাইজটা ছোট হয়ে গেল। এবং চোয়ালের সাইজ ছোট হয়ে গেলে দাঁতগুলোর সাইজ ঠিক রইলো, আপনার সাইজ ঠিক রইলো, ঘরের সাইজ ছোট হয়ে গেল, তাহলে আপনি ঘরে থাকবেন না বাইরে চলে যাবেন? বাইরে চলে গেলেন, ফলে কি হলো না আক্কেল দাঁত তৈরি হলো এবং সেটাও সাইড দিয়ে বেরোতে থাকলো। কোনো সময় নিচের দাঁতকে পাশে ধাক্কা দিতে আরম্ভ করলো। এছাড়া মানুষের হেরিডিটি বলে একটা পদার্থ আছে, সেটা হচ্ছে পুরনো যারা আমাদের পূর্বপুরুষরা যারা আছে তাদেরও দাঁত কিছু আমরা পেয়ে থাকি, সেইগুলো মানলে সবগুলো মিলিয়ে আক্কেল দাঁত হয় না, কিন্তু আক্কেল দাঁত হলে কিন্তু খুব ব্যথা হয়। হ্যাঁ, এই কথা শুনবো। ব্যথার কথা যখন বলছিলেন, সাধারণত আক্কেল দাঁত হলে সবার আক্কেল বা জ্ঞান বুদ্ধি হবে এটা মনে করা হয়। হুম, কিন্তু ঠিক। অনেক ক্ষেত্রে আক্কেল দাঁত হলে তারও জ্ঞান বুদ্ধি হয় না। হুম। কিন্তু আক্কেল দাঁত হওয়ার সুবিধা কি আর অসুবিধা কি? আক্কেল দাঁত যখন হয় তখন কতগুলো ব্যাপার আছে আক্কেল দাঁতের মধ্যে, যে দাঁতের পজিশন যদি মোটামুটি ঠিক থাকে তাহলে কিন্তু ব্যথা কম হয়। আর যখনই একটু বেঁকে থাকে তখনই ব্যথাটা বেশি শুরু হয়, জায়গাটা কম পেয়েছে, অর্ধেকটা উঠেছে, মাড়িটা গেল ফুলে, তখন ওটা চিকিৎসা করার দরকার হয়ে পড়ে। এখন মনে করুন দাঁতটা কাত হয়ে রইল, দুটো দাঁতের শেষ এবং তার শেষ, এটা শেষ দাঁত, তার আগের দাঁতটার মাঝখানে একটা খাঁজ হয়ে রইল, সেখানে ময়লাগুলো জমে থাকলো, তখন আক্কেল দাঁতটাকেও নষ্ট করতে পারে, তার আগের দাঁতটাকেও নষ্ট করতে পারে। আর যদি নিচে থাকে তাহলে আরো কিছু ক্ষতি করতে পারে। এছাড়াও প্রত্যেকটা দাঁতের যখন তৈরি হয় তার নিচে প্রত্যেকের মধ্যে কিছু কিছু জিনিস থাকে যার থেকে অনেক রকমের রোগ সৃষ্টি হতে পারে। সেইগুলো আমাদের আক্কেল দাঁতের সাথে জড়িত থাকে এবং আক্কেল দাঁত ছাড়াও জড়িত থাকে, এবং সেই জন্যে আমরা সময় মতন আক্কেল দাঁতের যন্ত্রণা হলে আমরা প্রথম চিকিৎসা বলি তুলে ফেলার কথা। এবং তুলে ফেললে আগে তাকে ব্যথা কমিয়ে নিই, ইনফেকশন চলে গেলে মানে জীবাণু যাতে মুক্ত থাকে, গরম জলে কুলি করতে বলা, নুন দিয়ে কুলি করতে বলি, তাকে দরকার হলে আমাদের ওষুধপত্র যা আছে সেগুলো খেতে বলি। একদম এখানটায় আমি প্রশ্নটা আরেকবার করি। হুম। এই যে আক্কেল দাঁত হলে আপনি বলছেন প্রচন্ড ব্যথা হয় বা আমরা জানি ব্যথা হয়, হুম। ঘরোয়া কি পদ্ধতিতে আক্কেল দাঁতের ব্যথা আমরা কমাতে পারবো? আমরা সাধারণভাবে বলি যেটা, সেটা হচ্ছে ভালো করে ব্রাশ করা তো 1 নম্বর গেলই, দ্বিতীয়ত গরম জলে নুন দিয়ে কুলি করার কথা বলে থাকি। কিন্তু কিছু লোকের যাদের ব্লাড প্রেশার বেশি আছে, রক্তের উচ্চতাপ যাদের বেশি বেশি থাকে, তখন কি হয় তাদের আমরা কোনো মাউথ ওয়াশ দিই, যে কুলি করার জন্য বেটাডিন হোক, এক্সিডিন হোক, কোনো মাউথ ওয়াশ দিয়ে, ক্লোরহেক্সিডিন মাউথ ওয়াশ দিয়ে কুলি করতে বলি, না হলে নুন দিয়ে আমরা কুলি করতে বেশি পছন্দ করি। আচ্ছা, এই যে আপনি ব্রাশের কথা বলছিলেন, ব্রাশের কথা আমাদের চলছিল, হুম। নিম দাঁতন, নিম দাঁতন দিয়ে ব্রাশ, এটা ছোটবেলা থেকে অনেক ব্রাশের যেরকম আপনি দেখেছেন যে কতগুলো সারিবদ্ধভাবে সাজানো থাকে, নিম দাঁতের প্রথম যখন কামড়টা দিলেন নিম দাঁত কিন্তু সোজা থাকলো না, সে এদিক ওদিকে বেঁকে গেল, ফলে যে জায়গাগুলো পরিষ্কার করা দরকার সে জায়গাগুলো পরিষ্কার এদিক ওদিকে চলে গেল, ফলে যে জায়গাটা নির্দিষ্ট জায়গায় পরিষ্কার করতে চাইছেন সেগুলো পরিষ্কার হলো না, উল্টে মাড়ি ছড়ে যাবে এবং তার ফলে মাড়িতে ইনফেকশন শুরু হয়ে যাবে। সেই জন্য নিমদাঁত ব্যবহার করতে আমি খুব তবে হ্যাঁ, নিমদাঁতের যে গুণগত মান প্রকৃতির দান সেটা কিন্তু অস্বীকার করার কোনো উপায় নেই। তাহলে কি করবো, মানে নিম দাঁত নিম দাঁতন আপনি ব্রাশ এবং টুথপেস্ট, দাঁত মাজার ব্রাশ দিয়ে দাঁত মাজুন, টুথপেস্ট দিয়ে, তাতেই হবে। আচ্ছা, টুথপেস্টের আরেকটা সমস্যা নিয়ে খুব কথা হয়, টুথপেস্টের নুন। হ্যাঁ, নুন থাকলে কি হয়, নুনের একটা অ্যান্টিসেপ্টিক প্রপার্টি আছে, যে কারণে ওই জায়গাটাকে এবং একটু বেশি দিলে সেটা সলিউবিলিটি কিছু বেশি থাকে, তাতে ডেন্সিটি একটু বেশি হয়, তাতে কিন্তু রোগ জীবাণুগুলো বাঁচতে পারে না এবং সেগুলো চলে যায়। সেই জন্যে আমরা গরম জলে নুন দিয়ে কুলি করতে বলি। আমরা দেখি আমাদের ফেসবুকে কোনো প্রশ্ন এসেছে কিনা। হ্যাঁ, হোয়াটসঅ্যাপে একটি ইম্পর্টেন্ট প্রশ্ন এসেছে। সৌভিক দাস হাওড়া থেকে প্রশ্ন করছেন, দাঁত মাজার জন্য ক্রিসক্রস ব্রিসলস দেয়া টুথব্রাশ ব্যবহার করা উচিত নাকি প্লেন ব্রিসলসের টুথব্রাশ ব্যবহার করা উচিত?
আর সেটা সফট নাকি মিডিয়াম হবে, ডাক্তারবাবু যদি একটু বলে দেন। আমি আগেই বলেছি মিডিয়াম ভ্যারাইটি ব্রাশ করা ভালো। হুম। এবং 2 নম্বর কথা হচ্ছে, আমি হচ্ছি মুখগহ্বরের এবং চোয়াল এবং মুখমণ্ডলের শল্য চিকিৎসক। এটা আমাদের দেখে, বিশেষত মাড়ির যারা বিশেষজ্ঞ তারা এইগুলো ব্রাশ এবং এইগুলো ঠিক করেন। কিন্তু বেসিক জায়গা যেহেতু দন্ত চিকিৎসা হিসাবে, সেই জন্য বলবো ব্রাশ ঠিক মতন ব্যবহার করতে, এবং যেরকম ব্রাশ পাওয়া যায় তাই দিয়েই ব্রাশ করতে পারেন। বেশ। শুভম দত্ত, রথতলা, রামনগর, তারকেশ্বর থেকে বলছে, আমি 7ম শ্রেণীতে পড়ি। আমাকে বড়রা বললেন লজেন্স খেও না, দাঁতে পোকা হবে। কথাটা কতখানি সত্যি? আমার প্রণাম নেবেন। হ্যাঁ, আমি 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 যেটুকু বলেছি, লজেন্স খেলে তাতেও কিন্তু সেই শর্করা জাতীয় জিনিসপত্র যাবে, এবং সেই সাথে রোগ জীবাণুর যে গ্রোথ তৈরি জন্মাবার যে জায়গা, সেটা বেশি পাওয়ার জন্যে সেখানে রোগ জীবাণু সহায়তা করবে। এবং আঠা জাতীয় জিনিস যেগুলো চিকলেট, চিউইংগাম, এবং যদি আমরা ক্যাডবেরিজ খাই দাঁতের মধ্যে আটকে থাকবে, সেটা রোগ জীবাণুর পক্ষে জন্মাবার পক্ষে সহায়তা করবে। সেই জন্য আমরা সেইগুলো বারণ করি। হাওড়া থেকে রঞ্জন বলছেন, দাঁত সুস্থ রাখতে গেলে কি ধরনের পেস্ট আর ব্রাশের কথা আপনি বলেছেন, পেস্টের কথা, কি ধরনের পেস্ট? পেস্ট যেগুলো মার্কেটে পাওয়া যায়, বাজারে যেগুলো কিনতে পাওয়া যায়, সেগুলো যে কোনো পেস্টই ব্যবহার করতেন। ছোট বয়সে ফ্লোরাইড যাতে আছে সেরকম টুথপেস্ট দিলে ভালো হয়। বাকি যে কোনো টুথপেস্ট আপনি ব্যবহার করতে পারেন, কিন্তু ব্যবহারের পদ্ধতি ঠিক থাকা উচিত। বেশ। আহ, এবারে হুম, আমি একটা অভিজ্ঞতার কথা বলি, মানে খুব ইন্টারেস্টিং। যারা শুনছেন আমাদের অনুষ্ঠান, এমন একটা অনুষ্ঠানে রাত্রিবেলা পুজোর ষষ্ঠীর দিন রাতে অনুষ্ঠান করছিলাম এখানে। আমাদের পুজো পরিক্রমা হয়, পুজোর শারদ সফর হয়, সেটা করে বাড়িতে যাব। বাড়িতে শুনলাম পুরোহিত খুব অসুস্থ। হুম। পুরোহিত সন্ধ্যাবেলার পুজো টুজো করে সে তার ঘরে গিয়ে, তাদেরকে একটা হোটেলে রাখা হয়েছিল, হুম। জোরে হাই তুলেছিল। হুম। হা তোলার পরে সে হা আর বন্ধ হচ্ছে না। কলকাতার বিভিন্ন সরকারি হাসপাতালে হ্যাঁ। নিয়ে যাওয়া হলো, কিছুতে হা বন্ধ হচ্ছে না, হা অবস্থায় রয়েছে। পরবর্তীকালে জানলাম এটাকে লকজ বলে। এই লকজ হলে কি করতে হবে? আচ্ছা, দুটো প্রশ্ন আমি এখানে দুটো ব্যবস্থা করছি। একটা হলো আটকে যাওয়া, একটা হচ্ছে হাঁ করে আটকে যাওয়া যেটা বললেন, আর একটা হচ্ছে মুখ বন্ধ হয়ে আটকে যাওয়া। মুখ বন্ধ হয়ে আটকে যাওয়াটা ইনফেকশন জনিত কারণে, আমিই বলেছি আক্কেল দাঁতের সমস্যা বেশি হতে পারে, কোনো টিউমার হলে বেশি হতে পারে। এরপরে হাঁ করার জন্য যেটা একটু আগে কথা হচ্ছিল, যে টিএম জয়েন্ট, আমাদের কানের সামনে দুটো জিনিস নড়াচড়া করে, হাঁ করলে দেখবেন উঁচু হয়ে যায়, আবার বন্ধ করলে বসে যায়। সেখানে যদি আপনি হাত দিয়ে দেখেন, হাঁ করতে গেলে দেখবেন খানিকটা গিয়ে আর যায় না, কিন্তু অনেক সময় সেখানে একটা খুঁটি পোতা থাকে, যেটাকে বলে আর্টিকুলার এমিনেন্স আমাদের ভাষায়, কিন্তু সেটা পার হয়ে গেলেই আটকে যায়, এবং খুঁটি পেরিয়ে গেলে আর তো পেছনে ফিরে আসার রাস্তা থাকে না, ওই জন্য আটকে যায়। যে কারণে যাদের এটা ছোট থাকে তাদের আটকে যাওয়ার চান্স বেশি থাকে, বা যেগুলো দিয়ে ওটা আটকানো থাকে সেই মাংসগুলো যখন ঢিলে হয়ে যায় তখন ওইটা পেরিয়ে চলে যেতে পারে, এবং তখনই ওটা আটকে যায়, এবং বিশেষত বয়স্ক লোকেদের বেশি হয়। কিন্তু আমি যার কথা বললাম তার বয়স 21। আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, লকজ একবার হলে কি আবার হওয়ার সম্ভাবনা থাকে? হ্যাঁ, আবার হতে পারে, এবং সঙ্গে সঙ্গে তাকে বন্ধ করে, এবং কিছু কিছু ব্যবস্থা আছে সেগুলো দিলে যাতে ওটা বন্ধ থাকে তার ব্যবস্থা করা যায়। সে অনেকগুলো অপারেশন আছে, সেগুলো আমরা করে ওটাকে, একটা হচ্ছে ওখানে আটকে গেল আপনাকে বললাম, এখন যদি আমি আটকাবার যাতে না আটকায় তার ব্যবস্থা করি, তাহলে সেটা ঠিক হয়ে ফিরে আসবে। আর কিংবা একটু বড় করে দিলাম যাতে সে ওই জায়গাটায় যেতেই পারবে না, একটা জায়গায় গিয়ে আটকে যাবে। এগুলো আমরা অপারেশন করে থাকি, যাতে চোয়ালটা যে পর্যন্ত গিয়ে আটকে যাওয়ার দরকার সেই পর্যন্ত গিয়ে যাতে আটকে যায়। এটার অপারেশন আমাদের আছে। এবং যাদের মুখ বন্ধ হয়ে যায়, ধরুন ছোটবেলায় আঘাত পেয়ে মুখ বন্ধ হয়ে গেল, বা যারা কোনো সময় হাঁ করে কোনো জোরে কথা বলেছিল, সেই কথা বলতে গিয়ে আটকে গিয়েছিল, সেগুলো বয়স্ক লোকেদের হয়, ছোটবেলায় হয় কিন্তু কম। যাদের ওই কোনো কিছু চাপটা বেশি পড়েছে সেইগুলো কারণে অনেক সময় হতে পারে, কিন্তু চান্স খুব কম, বয়স্ক লোকেদের বেশি হয়। আর দ্বিতীয়ত, ছোটবেলায় যদি কেউ পড়ে টরে যায়, তাহলে আমাদের এই
আপনাকে বলেছি কানের সামনে যে দুটো খিল আছে হ্যাঁ, উঁচু হয়ে ওটা যায়, তো বললেন। এবার সেগুলো আমার অনেক সময় জুড়ে যায়। আমার আরো একটা প্রশ্ন, যে আমরা ওই সিঁদুরে মেঘ দেখলে ডরাই, হুম এই যে আশঙ্কার কথা, হুম লক হয়ে যাওয়া হুম এর কারণে কি আমরা বেশি জোরে হাসবো না বা হাই তুলবো না, কি করতে হবে? না, স্বাভাবিক যেটা সেইটাই করব। যেরকম বেশি তেজে যদি আমরা কিছু বলতে যাই, যেরকম বাঘবন্দি না কি একটা বাঞ্ছারায়ের বাগান একটা কথা হয়েছিল, পোড়ার মুখী, পোড়ার বলে আটকে গিয়েছিল, পরে যখন মুখ বন্ধ করি তখন, এটা আমরা সঙ্গে সঙ্গে এলে বন্ধ করে দিই এবং তাকে লিমিটেড মানে একটা সীমাবদ্ধ মুখ খোলার জন্য নির্দেশ দিয়ে থাকি, যাতে সে তার বেশি যাতে না খোলে, যাতে স্বাভাবিকভাবে খাওয়া দাওয়া কথা বলা সবই যাতে করতে পারে। আমাদের হোয়াটসঅ্যাপে প্রশ্ন করেছেন শৈবাল মুখোপাধ্যায় কালীঘাট থেকে। আমি একটা কোম্পানির লাল গুঁড়ো পাউডার ব্যবহার করি দাঁত মাজার জন্য, এটা ভালো না খারাপ? লাল গুঁড়ো পাউডার কিন্তু সব জায়গায় পৌঁছতে পারবে না, সেই জন্য তার সাথে এই যে আমরা পেস্ট ব্যবহার করি তার মধ্যে একটা কিছু মলম করার জন্য, ক্রিম বা করার জন্য একটা কিছু দেওয়া থাকে এবং তার সাথে কিছু ফেনাও হয়। এই দুটো কারণে ওইটা পাউডারের থেকে পেস্ট ভালো। এই জন্যে আমি বলবো যাতে ক্ষয় কম করার দরকার অথচ পরিষ্কার হওয়া দরকার, সেই জন্যে আমি পাউডারের থেকে পেস্টের দিকেই বেশি ব্যবহার করতে বলবো। গৌতম চট্টোপাধ্যায় ফেসবুকে প্রশ্ন করছেন, ফ্লোরাইড টুথপেস্ট থেকে ফ্লোরোসিস হওয়ার সম্ভাবনা কি থাকে না? না, থাকে না। এটা বাচ্চাদের কতগুলো, আমাদের ভারতে কতগুলো জায়গা আছে যেখানে, আসামের দিকে কিছু জায়গা আছে এবং রাজস্থানে কিছু জায়গা আছে যেখানে ফ্লোরাইড কন্টেন্ট জলে বেশি এবং শরীরের মধ্যে ঢুকে যায়, সেখানে ফ্লোরোসিস মর্টাল এনামেল হতে পারে, এগুলো আমাদের ভাষায় বলে, কিন্তু তার হলে সাধারণত হয় না, ব্রাশ করলে কিছু হওয়ার সম্ভাবনা থাকে না। বেশ, আমরা লক জতে ছিলাম। হুম এবার এটা খুব মানে যাকে বলা যায় একটা মজার জায়গায় আমরা পৌঁছানোর চেষ্টা করব, তা হলো দাঁতের যে কমন সমস্যা, যেখান থেকে শুরুটাই করেছিলাম, দাঁতের পোকা। হুম ঠিক আছে, সত্যি কি দাঁতের পোকা বলে কিছু হয়? মানে কোনো পোকা হয় যেটা নড়ে চড়ে আমাদের ব্যথা দেয়? না, এটা আমি কোনোদিন দেখিনি, ছোটবেলায় দেখেছিলাম, যেটা সেটা বলবো যে আমাদের একজন এরকম ভাঁওতা দেওয়ার জন্য একটা কাঠি নিয়ে আসতো, মুখের ভেতরে নাড়িয়ে দিল, কিছু পড়তো। কিন্তু আমি 70 সাল থেকে রুগী দেখা শুরু করেছি, তবে থেকে আজ পর্যন্ত কোনোদিন মুখের ভেতরে কাজ করে কিছু দেখতে পাইনি। এটা দারুণ বললেন আপনি। আচ্ছা, দাঁতে যদি গর্ত হয়, আমার কি করণীয়? তারপরে তো আপনার হ্যাঁ, কাছে পৌঁছবো। আপনাকে প্রথমত, তার আগে আর একটা জিনিস বলে নিই, যেটা আগে বলছিলাম, চোয়ালের যে জায়গাটা বললেন আপনি, যেখানে হাঁ করে আটকে যায়, সেই জায়গাটায় যে খিলটার সম্বন্ধে আমি বলেছি, সেই জায়গাটায় ভেঙেও যেতে পারে। ডাক্তারবাবু আপনি কথা বলছিলেন লকচকে, খিল হয়ে ধরে গেল, হ্যাঁ, খিল ধরে গেল, এবং আপনি একটা বলছিলেন ভেঙে যেতে পারে, এটা কিন্তু ভীষণ ভাইটাল। যেমন বিশ্বজিৎ যে উদাহরণ দিয়েছিল সেটা লক আটকে গেছিল, কিন্তু ভেঙে যাওয়া, ভেঙে গেলে তো বিপদ। ভেঙে যাওয়া মানে চোয়ালতে আমরা আমরা যেমন হাতে পায়ে পড়ে গেলে ভেঙে যায়, সেরকম আমাদের চোয়ালটাও তো একটা হাড় দিয়ে তৈরি, বোন যেটাকে বলি আমরা, সেটাও কিন্তু ভাঙতে পারে, পড়ে গেলে সেটার মতন সেটাও ভাঙতে পারে। এবং আমরা যেটা কাজ করি সেটা আপনাকে বলেছি যে দাঁত থাকে হাড়ের মধ্যে বসানো, সুতরাং হাড় ভাঙলে তার চিকিৎসা আমাকেই করতে হবে। এই খিল থেকে শুরু করে যে কানের সামনে যে জটা, সেখান থেকে শুরু করে সব জায়গাটাই আমাকে আবার পুরোপুরি ঠিক জায়গায় নিয়ে এসে রিপেয়ার করে দিতে হবে, মানে মেরামত করে দিতে হবে। তার জন্য আমাদের আগেকার দিনে আমরা কিছু তার দিয়ে ব্যবহার করতাম, আজও তার দিয়ে আমরা ব্যবহার করে হাতে পায়ে প্লাস্টার করি, আমরা দেখেছেন ভেঙে গেলে। এখন আমরা যেটা করি সেটা হচ্ছে তার দিয়ে আগে বেঁধে দিই, দিয়ে মোটামুটি ঠিক জায়গায় এলো, যেগুলো এলো না সেগুলোকে আমরা কেটে ওই জায়গায় যেখানে ছিল সেই জায়গায় পৌঁছে সেখানে প্লেটিং করে দিই। আমাদের কিছু টাইটানিয়ামের পাত পাওয়া যায়, আগে স্টিল প্লেট দিয়ে আমরা কাজ করতাম, এখন টাইটানিয়ামের পাত পাওয়া যায়, তাই দিয়ে আমরা লাগিয়ে দিই, সেগুলোকে ফিক্স করে দিই এবং তাতে পেশেন্ট ভালো থাকে। এবং অনেক সময় দেখবেন, অনেক সময় এই নিচের চোয়াল এবং উপরের চোয়াল দুটোই ভাঙতে পারে এবং চোখের যে চারদিকে হাড় থাকে সেগুলোও ভাঙতে পারে। সেই যেটা ভাঙবে যেরকমভাবে চিকিৎসা, তার জন্যে আমাদের প্রথমত দরকার, আমাদের জানতে হয় যেগুলো, রেডিওলজি জানতে হয়, এক্স রে, কোন এক্স রে করবো, এক্স রে করবো না সিটি করবো না 3D সিটি করবো না
এমআরআই করব। এইগুলো জেনে তাতে আমরা আগে জানলাম যে কিভাবে ভেঙেছে, সেই ভাঙার এবং কি জন্যে ভেঙেছে আমাদের জানতে হবে। সেটা মারামারি করে ভেঙেছে, না চিতেবাঘে থাবা মেরে ভেঙেছে, না কোনো জায়গায় গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়ে ভেঙেছে, এবং কেউ কিছু কাটারি দিয়ে মেরে ভেঙেছে কিনা, সেগুলো আমাদের জানতে হবে আইনগত। কারণ এগুলো আপনি জানেন পুলিশেরও একটা রোল আছে। তারা পুলিশ রিপোর্ট চাইবে, বলবে আপনি যে চিকিৎসা করলেন এটা কি থানায় আপনি জানিয়েছেন? এটা তো আপনাকে মেরেছে একজন। সুতরাং সেগুলোর জন্য পুলিশ রিপোর্ট আমাদের করতে হবে এবং তার সঠিক চিকিৎসাও করতে হবে, কিন্তু তার চিকিৎসাটা আগে করতে হবে। পুলিশকেও সেখানে তার পরের সঙ্গে সঙ্গে জানাতে হবে যে এই চিকিৎসা আমি করেছি, পেশেন্ট এইভাবে এসছিল। তো যেক্ষেত্রে ও ধরনের ঘটনা ঘটলো সেক্ষেত্রে হুম। এবার আমরা একদম সরাসরি যে কথাটার দিকে যাব, তা হলো এই যে দাঁতে পোকা, দাঁতে ব্যথা ইত্যাদিগুলো, এগুলো নিয়ে তো আমাদের কথাগুলো মানে আমাদের কমন বিষয়গুলো চলছেই। আম, গর্তের কথা বললাম, এবার একদম খুব একটা জায়গায় যাই, সেটা হচ্ছে যে ক্যাভিটি, এই যে গর্ত যদি এটা যদি বাড়তে বাড়তে এমন হয় যে হ্যাঁ। নার্ভ কিছু এইটা দাঁতের নিচে একটা হাড়ের ভেতরে একটা নার্ভ থাকে। হুম। কারণ নার্ভ থাকলে সেখানে না হাড়টাকেও নষ্ট করে নার্ভটাকেও নষ্ট করতে পারে, এবং তার হাড় থেকে ফুটো হয়ে মাড়ির ভেতর দিয়ে মুখের মধ্যেও পুঁজ বেরোতে পারে, বা নিচে নামলো গলাতেও চলে যেতে পারে, এবং সেইগুলো আমাদেরই ঠিক করতে হয়। সব জায়গায় জানবেন ফোঁড়াতে বেশিরভাগ সময় আমাদের নিয়ম হচ্ছে কেটে পুঁজটা বার করে দাও, এবং কেটে পুঁজটা বার করে দিলে তার যে রোগ জীবাণু যে সংখ্যাটা ছিল সেটা কমে গেলে তাড়াতাড়ি কমে যায়, এবং সেই জন্যে আমরা তাকে কেটে দিতে বলি। ফোঁড়া যেমন সবাই কাটে সেরকম আমরাও কেটে দিতে বলি এবং তার চিকিৎসা করার ব্যবস্থা করি। কিন্তু দেরি করে এলে এটা আলটিমেটলি বুক পর্যন্ত নেমে যায়, তখন কিন্তু চিকিৎসা করা খুব শক্ত হয়ে যায়, তখন জীবন মরণ সমস্যা এসে যায়। সেই জায়গায় কিন্তু আমরা অনেক দেরি করে রুগী নিয়ে এলাম, ডাক্তারবাবু আপনি বাঁচান, তখন কিন্তু আমাদের হাতের কিন্তু সমস্যাটা বললে আমরা পারবো না। আমাদের জায়গায় কিন্তু সীমিত ব্যবস্থা নিয়ে আমাদের চলতে হয়, আমাদের সীমিত ক্ষমতা নিয়ে। আমরা তো সব কিছু অলৌকিক ক্ষমতা দিয়ে পারবো না। কিছু কিছু অলৌকিক ঘটনা আমাদের মধ্যেও ঘটেছে, আমি দেখেছি। এবং যেমন ধরুন কোনো সময় ভল্লুকে থাবা মেরেছে, গুড়ির সাথে বেশি হয়, এবং তারা চিকিৎসা করে সেটাকে ঠিক করে। আমি দেখেছিলাম একটা চিতেবাঘে একটা মেয়েকে থাবা মেরেছিল, সেটা নিয়ে এসেছিল বন দপ্তর থেকে। তারা বলল মেয়েটা চোখে দেখতে পাচ্ছে না, পড়ে গিয়েছে, চিতেবাঘে থাবা মেরেছে। ঠিক আছে, ভর্তি করে দাও। ভর্তি করে দেওয়ার পরে তাকে দেখা গেল চোখের ডিপার্টমেন্ট থেকে বললো চোখে দেখতে পাবে না। তখন আমরা 20 দিন হয়ে গেছে, চোখে, ঠিক আছে দেখ অপারেশন করো। তখন আমরা তার ভাঙা হাড়গুলো যখন টেনে টুনে ঠিকঠাক করে জায়গায় জুড়ে দিলাম, পরের দিন সকালবেলা যেমন চোখ টোক ঢাকা দিয়ে দিয়েছি, পরের দিন সকালবেলা দেখছি চোখে দেখতে পাচ্ছে। এই অলৌকিক ঘটনা কিন্তু সব ক্ষেত্রে হবে না, কিছু কিছু ক্ষেত্রে হবে। এরকম অলৌকিক ঘটনা কিন্তু অনেক সময়ই ঘটে আমাদের জীবনে, আমরা পেয়েছি সেরকম ঘটনাও। অনেক প্রশ্ন আসছে ফেসবুকে, বন্ধুরা পরের পর প্রশ্ন করে যাচ্ছেন। ব্রাশ নিয়ে প্রশ্ন করেছেন অপর্ণা প্রামাণিক। ছোট্ট প্রশ্ন, ইম্পর্ট্যান্ট, ব্রাশ দিনে কতবার করা উচিত? প্রত্যেকবার খাওয়ার পরে ব্রাশ করা উচিত, এটা হচ্ছে নিয়ম। এখন সেটা সম্ভব নয়। আমি যেটা বলি সেটা হচ্ছে রাত্রেবেলা শোবার আগে ভালো করে ব্রাশ করুন খাওয়ার পরে, আর সকালবেলা টিফিন খাওয়ার পরে ব্রাশ করুন। এবং তাহলে মিস হলো কোনটা না, দুপুরে খাওয়ার পরে প্রিন্সেল মিলটা বাদ হলো। এইটুকুই আমার বক্তব্য। বেশ। আর শুক্লা চক্রবর্তী তার প্রশ্নটা একবার পড়ি, সেটা কিন্তু একটা বড় প্রশ্ন। তিনি বলছেন তার একটা দাঁতের ক্যাভিটি নিয়ে। হ্যাঁ, আমার একটা দাঁতে আরসিটি করে ক্রাউন বসানো আছে, একবার উঠে গেছিল, তবে আবার সেট করা হয়েছে। কিভাবে সেটির যত্ন নেওয়া যেতে পারে জানালে খুব ভালো হয় ডাক্তারবাবু। এই 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 দাঁতে রুট ক্যানাল ট্রিটমেন্টটা করার দায়িত্ব হচ্ছে কনজারভেটিভ অ্যান্ড এন্ডোডন্টিক্সের, তারা এইটা করে। তবে আমি বলবো রুট ক্যানাল ট্রিটমেন্ট করা ভালো, কিন্তু দাঁতের দুটো সাপ্লাই থাকে, একটা হচ্ছে ভেতরে রক্ত চলাচল থাকে, একটা চারদিক থেকে রক্ত চলাচল থাকে। চারদিক থেকে রক্ত চলাচলটা থাকলো, ভেতরে রক্ত চলাচল কিন্তু কেটে দিলাম আমি। তার ফলে ভেতরে রক্ত চলাচল কেটে দেওয়ার জন্য সেই জন্যে রুট ক্যানাল ট্রিটমেন্ট করার পরে আমরা ক্যাপ করে দিতে বলি। কিন্তু ক্যাপ যদি ঠিক মতো না করা হয় তখন মাঝে মাঝে খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে। তারও একটা নিয়ম আছে, কি 5 to 10 ডিগ্রি কনভার্জেন্স নাকি বলে,
যেহেতু আপনার মহানগর থেকে ফোন করেছেন, আমি সেইটা বলছি 5 to 10, এটা অনেক সময় একটু আই এস্টিমেশনই করা হয়, তাতে অনেক সময় খুলে যেতে পারে, কিন্তু একটু সাবধানে থাকতে হয়। আঠা জাতীয় জিনিস খেতে বারণ করা হয়, তাহলে মোটামুটি ভালোই চলে। 95% লোক ভালো থাকে, এবং 2 থেকে 5টা লোক যে খারাপ হতে পারে না এরকম কথা বলতে পারবো না, কিন্তু খুব একটা খারাপ ব্যবস্থা আমি কিন্তু এখনো দেখিনি। তবে হ্যাঁ, 2-1টা জায়গায় খুলে যেতে পারে, তাতে ইনফেকশন আবার হতে পারে, এগুলো কিন্তু হতে পারে 2 থেকে 5%। কৃষ্ণ মুখোপাধ্যায় প্রশ্ন করছেন, ক্যান টিএমডি কজ কন্টিনিউয়াস পেন অন ওয়ান সাইড অফ দ্য হেড, ফেস অ্যান্ড নেক? আগে জেনে নেবো, আমি জেনে নেবো টিএমডিটা কি। টেম্পোরো ম্যান্ডিবুলার ডিসঅর্ডার বা ডিসফাংশন যেগুলো বলে, সেটা হচ্ছে আমাদের মানুষে যেটা করে, সবসময় আমরা চিন্তা করি বেশি। চিন্তা করার ফলে কি হলো, একটা পেশেন্ট এসলো, আমি একটা এক্সাম্পল দিই তারপরে বলছি। সে কানে একটা ওই হিয়ারিং এড না কি বলে, সেইগুলো হিয়ারিং এড নয়, ওই কি বলে, কান গান শোনার জন্য ইয়ারফোন ইয়ারফোন লাগিয়ে থাকে, এবং লাগিয়ে থাকার ফলে কি হলো না, কনস্ট্যান্ট তার জয়েন্টে, ওই কানের সামনে যে জয়েন্ট, কানের ফুটোতে গুজিয়ে তার সামনে যে জয়েন্ট, যে যে খিলটা, সেই খিলে প্রেশার পড়তে আরম্ভ করলো, ফলে সেটা ব্যথা করতে আরম্ভ করলো। অনেক সময় অনেকে রাত্রিবেলা ঘুমানোর সময় দাঁত কিরমির করে, তাতে আলটিমেটলি এফেক্ট হচ্ছে চোয়ালের উপর যাচ্ছে, তখন আলটিমেটলি ওই কানের সামনে যে খিল দুটো, সেইখানে যন্ত্রণা শুরু হবে। এছাড়া যেটা হয় সেটা হচ্ছে যে যারা পান খায়, সুপুরি খায়, তাদেরও মুখ বন্ধ হয়ে যায়, এবং সেটা ওই প্রেশারের জন্যই হয়। এছাড়া পান, সুপুরি, খৈনি, এগুলো তো সবাই আমরা জানি কিভাবে করে, সেটা আমি পরে বলছি, যে ক্যান্সার যখন আলোচনা করব সেক্ষেত্রে তখন ওইটা আমি আরেকটু ভালো করে বলবো। এবারে যে প্রশ্নটা আপনাকে করবো, যেটা অনেকের প্রশ্ন, অনেকের মন খারাপেরও কারণ। অনেকে বলে যে আমাকে দেখতে তো খুব সুন্দর, কিন্তু আমার দাঁতটা একটু উঁচু, কারোর দাঁত আবার পরপর সাজানো থাকে না। তাহলে এই যে দাঁতের সৌন্দর্যায়ন বা উঁচু দাঁত নিচু করব কি করে? এইটা এর সঙ্গে দুটো একটু জুড়ে দেবো, হুম। দুটো দাঁতের মধ্যে ফাঁক সামনের দিকে। তাহলে দুটো আলাদা করে বলছি, শুনবো। আমি দুটো আলাদা করে বলছি। হুম, প্রথমত যেটা হচ্ছে, এই দাঁত এঁকে বেঁকে ওঠার জন্যে একটা ডিপার্টমেন্ট আমাদের আছে, তাকে বলে অর্থোডন্সিয়া। তারা এঁকে বেঁকে দাঁত ঠিক করে সাজিয়ে দেয়। ইভিন তারা মাঝখানে যদি দাঁত ফাঁক হয়, যেটা বললেন, সেটা অন্য কিছু কারণ আছে কিনা জেনে তবে করতে হয়। মাঝখানে যদি কোনো কিছু একটা দাঁত এক্সট্রা চলে এলো, তাহলে সেটা মাঝখানে যদি থাকে, আমি দাঁতগুলো দুটো এক জায়গায় এলো না, তাহলে মাঝখানে একটা ফাঁক রইলো, সেই ফাঁকটা ওই ভেতরটা দাঁতটা যদি তুলে দেবো, তারপরেই সেটা করতে পারবো। আর এঁকে বেঁকে দাঁতের চিকিৎসা অর্থোডন্টিস্ট বলে যে বিভাগ আছে আমাদের, তারা চিকিৎসা করে। তারা ছোটবেলা থেকেই পেডোডন্সিয়া বাচ্চাদের ডিপার্টমেন্ট, তারা সেটা ঠিক করে যে বাচ্চারা কি রকম খাওয়া দাওয়া করবে, তাতে কি রকম ভাবে দাঁতগুলো ঠিক জায়গায় আসবে, তার ব্যবস্থা করে। তারপরেও যদি না হয়, তখন অর্থোডন্সিয়া ডিপার্টমেন্টের লোকজন সেগুলো ঠিক করে। তারপরেও কিছু হাড়জনিত কারণে যদি দাঁত উঁচু থাকে, বা কোনো বাচ্চা হয়তো আঙুল খায়, তখন দাঁত উঁচু হয়ে গেল, সেটা কিন্তু একটা বয়সের পরে আর নিচে নামার কোনো চান্স নেই। সেক্ষেত্রে আমরা হাড়জনিত কারণে যেটা হয়ে থাকে, সেটা নিচু করার দায়িত্ব কিন্তু আমাদের অপারেশন করে। সেটা আমরা অনেক রকম অপারেশনে, তার নাম কেউ বলে ডিফোটোনাস্টোটমি করো, কেউ বলে ওয়াসমান কোল করো, কেউ বলে বিএসএসও করো, এইসব নানা রকম অপারেশন দিয়ে আমরা তার সৌন্দর্য ঠিক করতে পারি, এবং তাতে অনেকেই সুন্দর হয়ে যায়। দাঁত রেখে এইগুলোই চিকিৎসা, এবং তাতে পেশেন্টকে একটু 4-5 ঘন্টা অপারেশন করতে লাগে, অজ্ঞান হতে হয়, অনেক সময় রক্তও দিতে হয়। রক্ত না দিলেও করার চেষ্টা আমরা করি, যাতে রক্ত না বাইরে থেকে না দিতে হয়, কারণ রক্ত দেওয়াটা আমরা খুব পছন্দ করি না, কিন্তু তার সত্ত্বেও দরকার পড়লে আমাদের দিতে হয়। কিন্তু যারা উৎসাহী সত্যি সত্যি যে দাঁত আমাদের উঁচু হয়ে রয়েছে, দেখতে খারাপ লাগছে, সৌন্দর্য দরকার, এবং সাথে সাথে আমাদের খাওয়া দাওয়া দেখতে দরকার, তাতে আমাদের সেইটা করার খুব দরকার। এছাড়া যেটা হয় সেটা হচ্ছে, অনেক সময় ছোটবেলায় পড়ে গিয়ে চোয়াল জুড়ে গেলে তার কিন্তু চোয়ালটা উঁচু নিচু হয়ে যায়। সেক্ষেত্রে যেগুলো করা হয় তাকে ইংরেজিতে বলে ডিস্ট্রাকশন। আমরা আগে চোয়ালটা খুলে দিই, দিয়ে বা না খুলে ডিস্ট্রাকশন করে তারপরে চোয়ালটা খুলে দিই, তাতে মানুষের সৌন্দর্য যাতে আগের অবস্থায় ফিরে আসে, খাওয়া দাওয়া মানুষের ঠিক মতন করতে পারে, এবং সমাজে যাতে মিশতে পারে, এবং তারা হাসি মুখে যেন সবার সাথে সুন্দর দাঁত নিয়ে কথা বলতে পারে,
তার জন্য আমাদের এটা করা দরকার। আমাদের ফেসবুকে একজন প্রশ্ন না, করছে। আমি এর সঙ্গে আরেকটা হ্যাঁ, প্রশ্ন আচ্ছা। জুড়ে দিই। এই উঁচু দাঁত নিচু করতে কতদিন সময় লাগে? একটা হচ্ছে ইউজুয়ালি অর্থোডন্টিস্ট যারা, তাতে মোটামুটি বছর দেড়েকে 1 বছর থেকে 1.5 বছর সময় লাগে কম বয়সে, 13, 14, 15 এই বয়সে এলে। আর আমরা যেটা কেটে করি সেটা তো টাইম কিছু লাগে না, সেটা 18 বছরের পরে আমরা করি। সেটাতে কাটলে আমরা কেটে একটা প্লেট লাগিয়ে দিই, স্প্লিন্ট লাগিয়ে দিই বা প্লেট লাগিয়ে দিই। প্লেট লাগিয়ে 1.5 মাস রেখে দেওয়া হলো, এই প্লেট লাগিয়ে দিন 10 রেখে দিয়ে তারপর তাকে ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে খুলে দিলাম, সেই পেশেন্ট ভালো হয়ে বাড়ি চলে গেল, তাকে মুখ দেখতে সুন্দর হয়ে গেল। এটাতে 1.5 মাসে ঠিক হয়ে যায়। কিন্তু অর্থোডন্টিস্ট যারা এঁকে বেঁকে দাঁতের চিকিৎসা করে তাদের কিন্তু একটু সময় বেশি লাগে এবং সেই সময়টা দিতে হয়। না, ফেসবুকে যিনি প্রশ্নটা করেছেন তিনি বলছেন যে দাঁত ব্রাশ ঠিক মতো না করলে কি মুখের গন্ধ হয়, হ্যাঁ, আর যদি কেউ ব্রাশ করার পরে মুখের গন্ধ হয় তার কারণ কি? এর মধ্যে কতগুলো ব্যাপার আছে। শরীরে আমরা খাওয়া দাওয়া অনেক কিছুই করি, তাতে সবই যে হজম হবে তার কোনো মানে নেই। আমার খাওয়া দাওয়া ঠিক মতন করলাম না, পেটে গ্যাস হলো, সেই গ্যাসটা যাবে কোথায়? হয় নিচ দিয়ে যেতে হবে, নাহলে উপরের দিক দিয়ে যেতে হবে। উপরের দিকে গেলে সেটা কি মুখে খারাপ গন্ধ হবে। এছাড়া ব্রাশিং যদি আমরা না করি, মুখের মধ্যে যদি ময়লা জমে থাকে, তাহলে ঠিকমতো ব্রাশ না করার ফলে সেগুলো পচবে এবং পচলে আলটিমেটলি সেই মুখে গন্ধ হবে। আর প্রথম দিন যদি ব্রাশ না করি, দেখবেন ভালো করে যে চটচটে একটা আঠা মতন জিনিস জমে থাকে, তারপরে সেটা ধীরে ধীরে শক্ত হয় এবং সেই শক্ত হলে তখন কোনো ডাক্তারবাবুর কাছে গিয়ে সেই ময়লাগুলো পরিষ্কার করে নিতে হয়, যে যাতে মুখের সৌন্দর্য বৃদ্ধি হয় এবং যাতে গন্ধ না হয়, যে খারাপ গন্ধ সেটা যাতে দূর হয়, সমাজে লোকের সামনে কথা বলতে গেলে যাতে খুব খারাপ ধারণা না হয়, সেটার জন্য আমাদের এটা দরকার। শ্যামনগর উত্তর 24 পরগনা থেকে বিপ্লব মিস্ত্রি ফেসবুকে প্রশ্ন করেছেন, ডাক্তারবাবু আমার দাঁতে 2-1টা জায়গা আছে মাড়িতে যেখানে কিছুদিন অন্তর ফুলে যায় এবং পুঁজ বের হয়, আবার ঠিক হয়ে যায় একটু যত্ন নিলে, এটার নিরাময় কি? এগুলোর অনেকগুলো কারণ আছে। প্রথমত আপনাকে প্রথম কারণটা বলেইছি, ময়লা জমে থাকার ফলে শক্ত শক্ত জিনিস হয়ে গেলে মাড়ির গন্ডগোল হতে পারে। এছাড়া যদি মহিলা হয় এবং তাদের আবার হরমোনাল ইমব্যালেন্স হওয়ার পরেও এই জিনিসটা হতে পারে, এবং যে কারণে কোন কারণে হয়েছে সেটা আমাদের পেরিডন্টাল ডিপার্টমেন্ট ভালো চিকিৎসা করে। ইউজুয়ালি কমন চিকিৎসা হচ্ছে দাঁতগুলোকে ভালো করে পরিষ্কার করে দিতে হয় আমাদের দিয়ে। করিয়ে নেওয়ার পরে যদি ওইটা ঠিক না হয়ে যায়, তখন আমাদের দেখতে হয় যে তার অন্য কোনো কারণে হচ্ছে কিনা, সেগুলো খুঁজে বার করতে হয়। তার হরমোনাল ইমব্যালেন্স আছে না সেই মানসিক চিন্তায় ভুগে, তার কারণে কোন কারণে হচ্ছে সেটা খুঁজে বার করে তার চিকিৎসা করতে হবে। দাঁত শির করে আমরা বলি না, এবং ওটা কি? এই শিরশির করার দুটো কারণ, একটা হচ্ছে পোকা লাগলে দ্বিতীয় লেয়ারে পৌঁছলে শিরশির করে বললাম। মাড়ি যদি নিচে নেমে যায়, যে যেগুলো হাড়ের ভেতরে থাকার কথা সেটা যদি বাইরে বেরিয়ে আসে, তখন তাদের শিরশির করবে। এগুলো ওই আবার মাড়িগুলোকে ঢেকে দিতে পারলে বা ডিসেন্সিটিং পেস্ট একটা পাওয়া যায়, সেইগুলো ব্যবহার করে আমাদের কমাতে হয়। বা পোকা লাগা দাঁতের আপনাকে বলেছি রুট ক্যানাল ট্রিটমেন্ট সময় মতন করতে হবে। সময় পেরিয়ে গেলে যদি দাঁতের উপরের মাথাটা যে মাথাটা আমরা দেখতে পাই সেটা যদি না থাকে, তখন আর রুট ক্যানাল ট্রিটমেন্ট করা যাবে না, তখন কিন্তু সেক্ষেত্রে দাঁত তুলে ফেলতে হবে। এবং সেক্ষেত্রে সেটা হচ্ছে প্রথম কাজ আমাদের ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেশিয়াল সার্জারি, যে ব্যাপারটা, যেটা মুখগহ্বর, মুখের ভেতর এবং মুখের বাইরে চোয়াল এবং মুখমণ্ডলের চিকিৎসা, যেটা আমরা করি অপারেশন। দেরি করলে এইগুলো তখন যত নিচে দিকে যাবে তত জটিল অপারেশনের দিকে আমাদের যেতে হবে। বেশ। ফ্র্যাকচার অফ টুথ, দাঁত ভেঙে গেল, খেলতে গিয়ে এটা খুব হয়। হয় হ্যাঁ, খেলতে গিয়ে বা অন্য কোনো দুর্ঘটনার কারণে ফ্র্যাকচার অফ টুথ হলো। এই ফ্র্যাকচার অফ টুথ যদি হয়, মানে মূল এই ব্যাপারটা আসলে কি, আর এখান থেকে বেরোনোর পথ কি? দাঁতের কোনো একটা তো অংশ ভেঙে গিয়ে না বিচ্ছিন্ন না, খাচ্ছে। এইবারে আপনাকে বলি, এর মধ্যে একটা পেশেন্ট এসেছিল রিসেন্টলি। একটা পেশেন্টের দাঁত ভেঙে গেছে, ভেঙে গিয়ে ঠোঁটের মধ্যে ঢুকে গেছে। সেটা ঠোঁট কেটে? সেটা 20 দিন বাদে, পেশেন্ট 1 মাস প্রায় বাদে আমার কাছে পেশেন্টটা এসছে। সেখানে কোনো সার্জন তাকে পুরো বিরাট একটা ফিরিস্তি দিয়ে তৈরি করে দিয়েছেন, যিনি আমাদের ডেন্টাল সার্জারি সম্বন্ধে যার কোনো আইডিয়া নেই, ম্যাক্সিলোফেশিয়াল সার্জারি সম্বন্ধে কোনো আইডিয়া নেই, তিনি, এর সবার যে থাকবে এরকম কোনো কথাও নয়, তিনি করে দিয়েছেন। তাকে ইসিজি, সিটি স্ক্যান থেকে শুরু করে সব করেছেন, করে টোরে তারপরে আমার কাছে আসার পরে আমি দেখলাম যে ওটা কেটে দাঁতের টুকরোটা বার করে দিলাম।
এইবারে ভাঙা দাঁত কোন লেভেলে ভেঙেছে সেটা জানতে হবে। লম্বালম্বি ভাবে যদি কোনোটা ভাঙে তাহলে চিকিৎসা করা যাবে না। আড়াআড়ি ভাবে ভাঙলে মানে দাঁতের যে আমরা এই মানে হরাইজন্টাল ভাবে যদি ভাঙে তাহলে আমরা তার চিকিৎসা করতে পারি যদি হাড়ের মধ্যে না ঢুকে যায়। দাঁতের একবার রুটের মাথায় যদি হয় তাহলে আমরা অপারেশন করে সেটাকে বার করে দিয়ে ভেতর এবং বাইরে জুড়ে দিয়ে তাকে আমরা সমান করে দিয়ে আবার নতুন করে ওর উপরে একটা ক্যাপ লাগিয়ে দিই, তাহলে ওটা ঠিক হয়ে যায়। বেশ, তারপরে দাঁত ভেঙে যাওয়াটা খুব বড় সমস্যা কিছু নয় কিন্তু জেনারেলি নয়, তবে হ্যাঁ যখন পড়ে গেল দাঁতগুলো যদি নড়ে তখন তাকে কিন্তু সেই আবার আপনাকে যেটা বলেছি যে আমরা যেমন হাতে পায়ে পড়ে গেলে প্লাস্টার করি, আমরা তাকে স্প্লিন্টিং করে দেওয়া হয়। আমাদের কতগুলো জিনিস আছে লাইট কিওর স্প্লিন্টিং, আমরা কিছু মেশিনপত্র দিয়ে সেটাকে আবার জুড়ে দিয়ে 1.5 মাস রাখি, তারপরে আবার সেটাকে ঠিক করে দিই। সংঘমিত্রা ঘোষ হোয়াটসঅ্যাপে প্রশ্ন করেছেন, আক্কেল দাঁতের সঙ্গে অন্য দাঁতের পার্থক্য কি? সকলের আক্কেল দাঁত থাকে না কেন? শুনুন, আক্কেল দাঁত আমাকে প্রথমেই বলেছি, আক্কেল দাঁতটা আগেকার দিনে যেরকম অ্যাপেন্ডিক্স আমরা অপারেশন করে বাদ দিয়ে দিই, অ্যাপেন্ডিক্স দরকার লাগে না, সেরকম আক্কেল দাঁতও কিন্তু ব্যবহার না হওয়ার জন্য আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে। অনেক লোকের ইউজুয়ালি 4টে জায়গা ছোট হয়ে যাওয়াতে আক্কেল দাঁত বেরোচ্ছে, আবার অনেকের আক্কেল দাঁত তৈরিও হচ্ছে না, এবং যে কারণে চোয়ালের যে সাইজটা সেটা যদি কমে যায় তাহলে অটোমেটিকলি তার জায়গা নেই, সেটা তৈরিও হলো না, সেটা কিন্তু অটোমেটিক্যালি হয়ে যায়। এবং ওই জন্যে সেই যার হয় তার ব্যথা হয়, আবার যদি ঠিকমতো সময় চিকিৎসা নেয় তার ভেতরে কোনো টিউমার হয়, সেগুলোকে তখন আবার অন্যরকম উপদ্রব শুরু হয়, অনেক রকম সিস্ট এবং টিউমার তৈরি হয়, তার আবার চিকিৎসা অন্য কিছু করতে হয়। আমাদের এক বন্ধু একটা মজার প্রশ্ন করেছেন, মানুষের দাঁতে কি বিষ থাকে? হ্যাঁ থাকে, থাকে। হ্যাঁ থাকে, কিন্তু কথা হচ্ছে সেটা কিন্তু খুব বেশি পাওয়া যায় না। যেমন মনে করুন বিড়ালে কামড়ালে একরকম হয়, কুকুরে কামড়ালে একরকম হয়, মানুষের দাঁতেও বিষ আছে কিন্তু খুব কম পাওয়া যায়। আমরা সাধারণভাবে সেটা তৎক্ষণাৎ চিকিৎসা করে ফেলি মানুষের কামড়ানো বলে, সেই জন্যে চট করে ব্লাডে কন্ট্যাক্টে যায় না এবং আমাদের ঠিকঠাক থাকি। বিষ দাঁত ভাঙা যায় না? যেহেতু দাঁতে কামড় দিয়ে দিল, বিষ দাঁত তো আক্কেল দাঁত ভাঙলেন তো আপনি, আক্কেল দাঁত ভাঙলেন না, ডাক্তারের প্রথম চিকিৎসা হচ্ছে আক্কেল দাঁত তুলে ফেলো। আক্কেল দাঁত তুলে না ফেললে সেটা আসছে বছর আবার হবে, পুনরায় ব্যথা শুরু হবে। সেই জন্য প্রত্যেককে আমি বলি আক্কেল দাঁত বেরিয়েছে তুলে ফেলুন, দ্বিতীয়বার না ডাক্তারবাবু কিছুদিন বাদে আমরা করো, কিন্তু সেকেন্ড অ্যাটাকের আগে তুলে ফেলো, যাতে ওর ইনফেকশন ভেতরে যাতে না যায় বা অন্য কিছু রোগের উৎপত্তি তৈরি করে দেয়। বা আক্কেল দাঁত অনেক সময় কোনো জায়গায় ঘা মারতে লাগলো, মারতে মারতে ক্যান্সার তৈরি করে দিল বা টিউমার বানিয়ে দিল, সেই ক্ষেত্রে তখন কিন্তু আবার বিপদে পড়বে। দাঁতের মাঝে ফাঁক হয়ে যায় যখন, অনেকে তার ভিতরে খাবার দাবার জমে যায়, টুথপিক দিয়ে সেগুলো বের করে। টুথপিক কি দাঁতে ব্যবহার করা উচিত? টুথপিক ব্যবহার করা খুব অসুবিধা। আজকাল যেটা বেরিয়েছে ফ্লস সিল্ক অনেক সময় ব্যবহার করা যায়, বা ওই কি বলে ওকে, কতগুলো ব্রাশ পাওয়া যায়, সেটাকে বলে হচ্ছে ওই প্রক্সা ব্রাশ, দুটো দাঁতের মাঝখানে যেগুলো জমে থাকে সেগুলো পরিষ্কার করার জন্য। কিন্তু সেগুলো বন্ধ যদি না করা যায় কোনোভাবে, বা সেলফ ক্লিনজিং এরিয়া মানে সবসময় ব্রাশ করলে যাতে বেরিয়ে যদি না যায়, তাহলে কিন্তু সেই যদি কিছুদিনের জন্য যদি জমে থাকে তাহলেই ইনফেকশন শুরু হবে এবং রোগের সৃষ্টি করবে। আচ্ছা, আপনি ফ্লসিং এর কথা বললেন, সব দাঁতে কি ফ্লসিং করা যায়? করা যায়, তাই নিশ্চয়ই যাবে, প্রিভেন্টিভলি? হ্যাঁ। যদি ফাঁক থাকে তবেই ফ্লস ঢুকবে, তাহলে ঢুকবে না। প্রত্যেক দাঁতে ভগবান কন্ট্যাক্ট দিয়ে রেখেছে, কিন্তু আমাদের নিজের দোষে বা এই এঁকে বেঁকে দাঁত থাকার জন্য বা কোনো একটা দাঁত তুলে ফেললাম, তার ফলে ওই ফাঁকগুলো আবার বেড়ে গেল। যেমন আমরা ট্রেনে উঠেছি, অনেক লোক আছে ধাক্কা দিয়ে উঠতে গেলাম, যারা ঝুলে রইলো তারা ধাক্কা খেলো, আক্কেল দাঁত। ধাক্কা মারলাম, ভেতরে ঢুকে গেলাম, দুজন লোক নেমে গেল, দাদা একটু সরে দাঁড়ান তো, তাহলে একটু ফাঁক হলো, সেখানে আবার একটা লোক ঢুকে পড়লো, এইরকম সেখানে খাওয়ার দাওয়ার ঢুকে গিয়ে আবার রোগ জীবাণুর সৃষ্টি করলো। এগুলো আমাদের ভাবতে হবে অন্যভাবে। যে প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ, অনেকের মনে এই প্রশ্ন আছে, অনেকে মানে ইয়াং জেনারেশন বিশেষত, প্রবীণদের মধ্যেও আছে, মধ্যবয়সীদের মধ্যেও আছে, সিগারেট খেলে কি দাঁতের ক্ষতি হয় এবং কতটা ক্ষতি হয়?
হ্যাঁ, ক্ষতি হয়। শুনুন, সিগারেট খেতে গেলে প্রথমত যেখানে ক্ষতি করে, প্রথম কথাটা যে সিগারেট থাকে কোথায়? ঠোঁটে। এই ঠোঁট থেকেই খারাপ জিনিসটা শুরু হয় এবং তারপরে সেইটা দুই ঠোঁটের মাঝখান সাইড দিয়ে আস্তে আস্তে গলার দিকে নেমে যায় এবং এই গলার দিকেও নামলো যেমন, সেরকম ঠোঁটের ভেতর দিকটায় গেল, জিভে গেল, মাড়ির নিচে গেল, আস্তে আস্তে গলাতে গেল, তারপরে লাংস ফুসফুসে গেল এবং এই সময় রক্তের সাথে যোগাযোগ হয়ে যাওয়ার জন্য আমাদের সারা শরীর অম্বল বাড়লো, হার্টের অসুখ বাড়লো। ইভেন আজকাল তো বেশিরভাগ লোকে দেখবেন সিওপিডিতে ভোগে। সিওপিডিটা নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, অল্প গেলেই হাঁপিয়ে যাচ্ছে। তার কারণ এইগুলো যে সিগারেটের এই থেকেই হচ্ছে এবং সেটা বুঝতে পারবেন প্রথম যখন আপনি সিগারেট খাচ্ছেন। বন্ধ করবেন কখন? যখন আপনি দেখতে পাবেন যে মুখটার ভেতরটা একটু খসখসে হয়ে যাচ্ছে। আপনার যে স্মুথনেস থাকার কথা সেই স্মুথনেস যদি না থাকে, অন্যরকম ফিল একটা পাচ্ছেন, অন্যরকম ঠিক মসৃণ তো লাগছে না, কিরকম একটা খসখস করছে, তখন আপনি সিগারেট বন্ধ করে দিন। আবার দেখবেন কয়েকদিন বাদে নেচার ওটাকে ঠিক করে দেবে, তখন আপনি আবার সিগারেট খেতে পারেন, কিন্তু সংখ্যায় কমিয়ে দিন। কারণ ওটা খালি ওইখানটায় ক্ষতি করছে না, সারা শরীরে অনেক জায়গায় ক্ষতি করবে। আজকাল ছেলেরা বাদ দিয়ে মেয়েরাও সিগারেট খাচ্ছে, তারা কিন্তু জানে না যে তাদের সব জায়গাতেই চলে যাবে এবং সব জায়গাগুলোর ক্ষতি করবে। সিগারেটের কথা হলো খৈনি, পান মশলা, মুখে এই সবসময় এই এই এই- এর মধ্যে দুটো জিনিস বলি। খৈনি যেটা, সেটা হচ্ছে একটা হচ্ছে স্মোকিং, একটা হচ্ছে স্মোকলেস টোব্যাকো, মানে সেখানে কিন্তু ধুমো নেয় না। আমরা খৈনিটা নেই, আঙুলে দিয়ে ডলে কোনো একটা জায়গায় রেখে দিই। প্রত্যেকটা দিন যদি আপনাকে মারি, আপনি কি ভালো থাকবেন? বলবেন না একদিন, হেই তুই কি করছিস? তখন কি হবে? সে প্রথম দিনটা দেখলো, দ্বিতীয় দিন দেখলো, ওই একই জিনিস হবে, খসখসে হয়ে যাবে। তখন সেই খসখসে জিনিসটা যদি বন্ধ করে দিতে পারি, তবে সেটা আগের জায়গায় ফিরে আসবে। আর যদি আমি কন্টিনিউ করতে থাকি, চালিয়ে যাই, তাহলে সে বলবে, এই আমাকে তুই এই বদমাইশ পেয়েছিস। সে নিজের রূপ ধারণ করবে এবং বেশিরভাগ লোকই এই কর্মই করছে এবং যার জন্যে তখন নেমে চলে যাচ্ছে, নিচের দিকে চলে যাচ্ছে। এবং আমাদের শরীরে যেমন রক্ত চলাচল একটা, সেরকম লিম্ফ নোডও আছে এবং তাই দিয়ে সারা শরীর অনেক দূরে দূরে চলে যায় এবং সেই রাস্তাটা ওইটা যখন চলে যাচ্ছে, তখন সে যেদিকে খুশি সেদিকে চলে যায় এবং সেইটা দেখতে হয়। দাঁত থেকেও অনেক কিছু ক্ষতি হয়। এটা আরেকটা জিনিস বলি, এটা এছাড়া পান পরাগ যেগুলো খায়, সেগুলো হচ্ছে সুপুরি। যারা খায় দেখবেন অনেক সময় মুখ খুলতে পারছে না, এই মুখটা খুলতে পারছে না কিছুতেই। কেন খুলতে পারছে না? না, গালের যে মাংসগুলো তার নিচে একটু সবগুলো মাংসগুলো জমে যাচ্ছে, সে আর মুখ খুলতে পারছে না। আমি কেটে করে দেখেছি, কিছুদিনের জন্য খোলা থাকে কিন্তু আবার ধীরে ধীরে বন্ধ হয়ে যায়। এইগুলো বন্ধ করা হয় এবং আজকাল অনেকগুলো ওষুধপত্র, ইঞ্জেকশনপত্র বেরিয়েছে, যেগুলো লাগাতেও দেওয়া হয়, তাতে কিছুটা কমে এবং তাতে আগের থেকে মানুষকে সারা জীবনে জ্বলন হয় প্রথমে, তারপরে আস্তে আস্তে অন্যদিকে চলে যায়। সেই জ্বলন হওয়ার আগেই যদি আমরা সেটাকে বন্ধ করতে পারি এবং ওষুধপত্র দিয়ে তাকে ঠিক করতে পারি, তবেই আমরা ঠিক মতন তার নিরাময় করতে পারবো। আর তা নাহলেই সেই ক্যান্সারের দিকে চলে যাবে, তখন আমাদের বাদ দেওয়া ছাড়া কোনো রাস্তা থাকবে না। একটা প্রশ্ন তো ছোটবেলা থেকে অনেকে করে যে অনেক শিশুরই সঠিক সময় দাঁত ওঠে না, হুম। ভয় পেয়ে যায়। দাঁত ঠিক কোন বয়সে ওঠা উচিত, আর যাদের ওঠে না, দেরি হয়, তাদের জন্য আলাদা কোনো চিকিৎসা আছে কিনা? শুনুন, প্রথমত দাঁত ওঠার বয়স হচ্ছে বাচ্চাদের 6 মাস বয়স থেকে দাঁত ওঠা শুরু হয় এবং 24 মাস বয়স পর্যন্ত দাঁতগুলো ওঠে এবং প্রথম পার্মানেন্ট দাঁত যেটা আছে সেটা আসে 6 বছর বয়সে এবং তারপরে সামনের দাঁত আসে এবং তারপরে সামনের দাঁত থেকে আস্তে আস্তে পেছনের দিকে চলে যায় এবং তারপরে নয়নদন্ত যেটাকে বলে ক্যানাইন, এই যে বাঘের যে দন্তগুলো দেখতে পান আপনারা, বিরাট মুখ করে যেটা বাইরে বেরিয়ে আসে, সেইটা হচ্ছে নয়নদন্ত। সেইটা আসে 13 বছর বয়সে এবং তারপরে আসে আক্কেল দাঁত। এবং সেইটা যাদের না এলো, অনেক সময় তৈরি হলো না, অ্যানোডন্সিয়া তাকে বলে, মানে তৈরি হলো না যেখানে, সেখানে আপনার কিছু করার নেই। যদি থাকে, অনেক রোগ আছে, প্যাজিস ডিজিজ, এসব অনেক রকম রোগ জীবাণু আছে যাতে দাঁতগুলো এঁকে বেঁকে রয়েছে, আপনি তাকে কিছু করতে পারবেন না।
সোজা করতে পারবেন না, পারা সম্ভব হবে না, এত সংখ্যায় দাঁত রয়েছে। এবং সেইগুলো ক্ষেত্রে কি করতে হবে না, সেক্ষেত্রে যে কটা অ্যানোডন্সিয়া হলে, অল্প কিছু হলে আবার নতুন করে ব্রিজ টিচ করে বানিয়ে দেওয়া যাবে। কিন্তু যদি পুরোপুরি হয়, কোন কারণে হয়েছে, জন্মগত কারণ হলে আমাদের কারোই কিছু কিন্তু কিছু করার থাকবে না। দাঁত খুব সেনসিটিভ জিনিস, এবং দাঁত নিয়ে আমরা যতই বলি যে দাঁতের যত্ন অনেকে বোঝে না সময় থাকতে, কিন্তু একটু বয়স হলে, অন্তত যারা সুগারের পেশেন্ট, তাদের ক্ষেত্রে দাঁতটা খুব ইম্পর্টেন্ট। সবার ক্ষেত্রে ইম্পর্টেন্ট, তাদের ক্ষেত্রে বেশি ইম্পর্টেন্ট। তাহলে সুগারের পেশেন্ট যারা, তারা দাঁতের যত্ন কি করে নেবে? দাঁতের যত্ন একই রকমভাবে করবে, কিন্তু একটা জিনিস ভাবতে হবে যে অনেক লোককে আমি দেখেছি, আমাদের মুখের মধ্যে অনেকগুলো লালা গ্রন্থি আছে যা দিয়ে আমাদের স্যালাইভা বেরোয় এবং মুখকে ভিজে রাখে। এবং যদি আমাদের কোনো কারণবশত এই লালাটা শুকিয়ে যায়, তাহলে কি হবে না, সেগুলো মুখের ভেতরে সব আটকে যাবে, খাওয়ার দাওয়ার থেকে শুরু করে সবই আটকে যাবে এবং রোগ জীবাণুর সৃষ্টি হবে। যে কারণে অনেক লোকে হাঁ করে ঘুমোয়, তার ক্ষেত্রে দেখতে পাবেন মুখ শুকিয়ে যায় এবং মাড়িগুলো ফুলে যাচ্ছে, ব্যথা হচ্ছে। এবং অনেক লোক আছে হাঁ করে ঘুমিয়ে হাই হয়ে রইল, দাঁতে দাঁত মিলছে না, সে কিন্তু হাঁ করে ঘুমানোই প্র্যাকটিস হয়ে গেল, অ্যান্টেড ওপেন বাইট বলে সেগুলো আমাদের আবার অপারেশন করে ঠিক করতে হয় তার কোন কারণে হচ্ছে। এবং লালাগ্রন্থিগুলো কিন্তু খুব দরকার, এবং যদি কোনো কারণবশত আমাদের লালাগ্রন্থির রস শুকিয়ে যায়, তাহলে তার কারণ খুঁজে বার করাটা আমাদের খুব দরকার। ফেসবুকে প্রশ্ন করেছেন রমা রায়, বলছেন মানুষ দাঁত তুলতে খুব ভয় পায়, কেন বলুন তো? বড় বড় অপারেশন হচ্ছে তাতে ভয় নেই, কিন্তু দাঁত তুলতে খুব ভয়। দিনের পর দিন ব্যথার ওষুধ খেয়ে যাই আমরা, কিন্তু দাঁত তুলতে চাই না। এই ভয়টা কেন? আমরা এই প্রশ্নগুলোতে থাকবো, কিন্তু যারা আমাদের অনুষ্ঠান শুনছেন 100.1 FM গোল্ডে, তারা কিন্তু আমাদের ফেসবুক পেজে লাইভ হচ্ছে এই অনুষ্ঠান, সেখানে এসে কমেন্ট সেকশনে গিয়ে আপনি আপনার প্রশ্ন বা মন্তব্য লিখতে পারেন, আমাদের কাছে পৌঁছে দিতে পারেন, আমরা সেটা পৌঁছে দেব ডক্টর পোদ্দারের কাছে। ইতিমধ্যে আমরা দেখছি প্রায় 3000-এর বেশি মানুষ আমাদের এই অনুষ্ঠান দেখছেন এবং শুনছেন, আরও অনেকে তারা প্রশ্ন করছেন, এবং সেই প্রশ্ন কিন্তু আমরা পৌঁছে দিচ্ছি আমাদের আরোগ্য অনুষ্ঠানের আজকের যিনি অতিথি চিকিৎসক ডক্টর আর.এন. পোদ্দারের কাছে। হ্যাঁ, কি বলছেন? হ্যাঁ, রমা রায়ের প্রশ্নটা হচ্ছে দাঁত তুলতে আমরা ভয় পাই কেন? দিনের পর দিন প্রথমত কারণ হচ্ছে, palliative খাই। আমরা যখন অজ্ঞান করে কাজ করি, তখন কিন্তু মানুষের ভয় খুব থাকে না, তার কারণ তার জ্ঞানই নেই। কিন্তু যখন জ্ঞান থাকে, তখন এটা স্বাভাবিক কারণে আপনি এটা সূচ দেখলে ভয় পান। কোনো জায়গায় চেপা লেগে গেলে, দরজায় যদি চেপা লেগে যায়, তখন খুব ভয় লাগে। কিন্তু এই ভয়টা আমাদের ভাঙানোর দায়িত্ব দন্ত চিকিৎসক বা ম্যাক্সিলোফেশিয়াল সার্জারির লোকদের, ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেশিয়াল সার্জন যারা, তাদেরই দায়িত্ব এটা, যে সেই ভয়টা যাতে ভাঙে, এবং সমস্ত বিভাগেরই দায়িত্ব যাতে এই ভয়টা তাদের ভাঙে। এবং যেহেতু আমরা খুব ফাইন নিডল দিয়ে করি, আজকাল অনেকগুলো নিডল বেরিয়েছে, অনেক ধরনের নিডল বেরিয়েছে, কম্পিউটার সিরিঞ্জ বেরিয়েছে, যা দিয়ে আমরা কাজ করলে লোকের ব্যথা কম হয়। এবং আমরা যদি ফাইন নিডল ব্যবহার করি, যদিও 24 গেজ কমনলি ব্যবহার করে, তার থেকেও সরু নিডল পাওয়া যায়, বা কার্ট্রিজ পাওয়া যায়, সেটা আরও সরু। কিন্তু আমরা দেখেছি 24 গেজ নিডল দিলেও পেশেন্টকে যদি আমরা ঠিক মতন পদ্ধতিতে দিতে পারি ইঞ্জেকশন, তাহলে রুগীর ব্যথা হয় না। ইভেন বাচ্চারাও আপনার সাথে সহযোগিতা করবে যদি ঠিক পদ্ধতিতে আপনি দিতে পারেন। যদি গালটাকে ভালো করে টেনে রাখেন, আপনি দেখেছেন নিশ্চয়ই যে একটা যদি খুব বিরাট ফোলানো বেলুন থাকে, তাতে একটা পিন ঢোকালেন কি ঢোকালেন না, ফট করে সেটা ফেটে যাবে। কিন্তু যদি অল্প ফুলিয়ে রাখেন, তাহলে কি হবে, বেলুনটা ফাটবেই না। উল্টে এই সময় যদি আপনি দেন সেই ইঞ্জেকশন, যদি ঠোঁটটাকে একটু টেনে রাখেন বা গালটাকে একটু টেনে রাখেন, বা যে জায়গায় দেবেন সেই মিউকাস মেমব্রেনটা যদি টট থাকে, মানে টেনে রাখার জন্যে, হাতেও ইঞ্জেকশন দিলে দেখবেন যদি ওটাকে টেনে রাখেন, তাহলে দেখবেন তার ব্যথা কম লাগে। ঠিক সেই একই নিয়মেও আমরাও এখানে তাই করি, যাতে রুগীর ব্যথা। এবং অনেক বাচ্চাদেরও দেখেছি, তারা ব্যথা কিন্তু না, আপনি তো ইঞ্জেকশন দেননি। আমি বললাম, কি তোমার ঠোঁটটা মোটা লাগছে? হ্যাঁ, ভারী হয়ে গেছে। আমি বললাম, বাহ, তাহলে কি করে হলো, এবার আমি দেখি একটু। তখন তার সাহস বাড়ে এবং তখন সে আলটিমেটলি মুখ খুলে দেয়। সুতরাং এটা আমাদের পদ্ধতি যদি আমরা ঠিক মতো না জানি, তাহলে কিন্তু এটা আমাদের দোষে পরিণত হবে। এবং এই জন্যই মানুষের অনেকের ধারণা থেকে ভুল ধারণা তৈরি হয়। এই ভুল ধারণা ভাঙানোর দায়িত্ব কিন্তু আমাদের। আরোগ্যতে আজকে আমাদের অতিথি এই শহরের প্রবীণ এবং প্রখ্যাত দন্ত চিকিৎসক ডাক্তার রনীন্দ্রনাথ পোদ্দার।
তার সঙ্গে কথা বলছি, ইনফ্যাক্ট মুগ্ধ হয়ে আমরা শুনছি তার কথা। আপনারাও দেখছেন ফেসবুক লাইভ 100.1 FM গোল্ড এবং আকাশবাণী কলকাতার দুটি ফেসবুক পেজ থেকে কন্টিনিউয়ালি সাইমালটেনিয়াসলি আপনারা লাইভ দেখছেন। আর রেডিও যারা শুনছেন 100.1 FM গোল্ড, তারাও রয়েছেন আমাদের সঙ্গে। আপনারা প্রশ্ন করুন আমাদের ফেসবুক ইনবক্সে এসে, আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করুন। আপনাদের যাবতীয় প্রশ্ন আমরা ডক্টর পোদ্দারের কাছে পৌঁছে দেবো, কারণ ঘড়ির কাঁটা বলছে আর 22-23 মিনিটের বেশি কিন্তু আমরা ওকে আজকে স্টুডিওতে পাবো না। ডক্টর পোদ্দার, ফেসবুকে একটি প্রশ্ন এসেছে। একজন বলেছেন, বিশেষ পরিস্থিতিতে আমার যদি ব্রাশ করা সম্ভব না হয়, তাহলে আঙুল দিয়ে দাঁত মেজেও কি না, সম্ভব? আঙুল দিয়ে সব জায়গায় পরিষ্কার হবে না। সেক্ষেত্রে আজকাল ইলেকট্রিকের ব্রাশ পাওয়া যায়, সেগুলো অনেকে ব্যবহার করতে পারে, তাতে ব্রাশিং করতে সুবিধা, অন্য কেউ করেও দিতে পারে। সেগুলো ব্রাশিংটা কিন্তু মাস্ট। তা নাহলে, তাছাড়া ঘর ধরে একটা যদি এমনি হাত দিয়ে মুছে দিলে আলাদা জিনিস, কিন্তু এই ঝাড়ন যেগুলো আমরা দিই, ঝাড়ু যেগুলো দিই, সেগুলো যদি ঠিক না হয় তাহলে কিন্তু সব জায়গায় পরিষ্কার হবে না, পৌঁছবে না। দাঁতের চিকিৎসার আরেকটা বিখ্যাত বা খুব কমন জায়গা হচ্ছে আরটিসি, রুট ক্যানেল ট্রিটমেন্ট। এই রুট ক্যানেল ট্রিটমেন্ট করার পর কি ক্রাউন করাটা জরুরি? হ্যাঁ, আপনাকে বললাম যে দাঁত যদি ভেতরটা, যখন আমি দুটো ভাবে রক্ত চলাচল আছে, তার ভেতরেরটা আপনি কেটে দিচ্ছেন, বাইরেটা পাচ্ছে, ফলে তার উপর যদি ক্যাপ না করে দেন, সে দাঁতটা কিছুদিন বাদেই ভেঙে যাবে, এবং সেইটা ভাঙার থেকে বাঁচানোর জন্যই আমরা তার ক্যাপ করে দিই। কিন্তু রুট ক্যানেল ট্রিটমেন্ট কি সব দাঁতে করা যাবে? 8 নম্বর দাঁত বাদ দিয়ে সব দাঁতেই করা যাবে, কত নম্বর দাঁত? 3rd মোলার বাদ দিয়ে। আচ্ছা, যেটাকে আক্কেল দাঁত বলে সেটা বাদ দিয়ে আমি সব দাঁতেই অ্যাডভাইস করবো করে নেওয়ার জন্য। বেশ। এবার একটু চলে আসি প্রস্থেটিক বা নকল দাঁতের ক্ষেত্রে। হুম। এই নকল দাঁত বা চোয়াল তৈরির বিষয়টা আসলে কি, এবং ক্যান্সার যাদের হয় তাদের ক্ষেত্রে এটা কতটা কার্যকর? এবার আমি বলি, দুরকম রোগ আছে এই ক্যান্সার। যখন বললেন, আমি বলি, কতগুলোকে বলে বেনাইন ক্যান্সার, কতগুলোকে বলে ম্যালিগন্যান্ট ক্যান্সার। যেগুলো বেনাইন ক্যান্সার, মানে অন্য কোথাও ছড়াতে চাইবে না, সেই জায়গায় থাকবে, সেগুলো বাদ দিয়ে দিলে সোজাসুজি ভালো হয়ে যাবে। আর যেগুলো ক্যান্সার ম্যালিগন্যান্ট, যেগুলো ক্যান্সার যেটুকু বলি, সেগুলোতে চোয়াল ছাড়াও আরও শরীরের অন্য অংশ বাদ দিতে হবে। যখনই বাদ দেওয়ার প্রশ্ন আসবে, তখন আমাদের সৌন্দর্য কিন্তু নষ্ট হবে, এবং তার যে কাজ সেটা সে পাবে না, ফাংশনও করতে পারবে না। বিউটি এবং ফাংশন যদি আমরা না দিই, তাহলে আমাদের কাজটা সম্পূর্ণ হলো না। সব ক্ষেত্রেই আমরা দেখেছি, আমি বলেছি চোয়াল জুড়ে গেলে আমরা ডিস্ট্রাকশন করে তারপরে তাকে সৌন্দর্য ঠিক করার ব্যবস্থা করি। সেরকম এই চোয়াল যখন আমরা কেটে বাদ দিয়ে দিই, তাকে আমরা কলার বোন দিয়ে চিকিৎসা করে ঠিক করি, বুকের হাড় নিয়ে চিকিৎসা করি, কোমরের হাড় নিয়ে চিকিৎসা করি, পায়ের হাড় নিয়েও আজকাল মাইক্রোভাস্কুলার সার্জারি করে ঠিক করি। এছাড়া যখন কোনো চোয়াল লাগাতে পারছি না, বুকের থেকে পেক মেজার মানে মাসল কিছু নিয়ে আমরা সেটাকেও ওর উপর প্রতিস্থাপন করে দিই, যাতে তার চেহারাটা সুন্দর হয়, যাতে কেউ বুঝতে না পারে, যাকে বাইরের সমাজে যেতে সেই মিশতে পারে, একটা কুৎসিত চেহারা যাতে তার না থাকে। যদি আমরা সেইটা বাদ দিয়ে দেখি, তাহলে দাঁত, মুখ, চোখ সবই যদি তার দেখা গেল, তাহলে জিনিসটা ঠিক হবে না। সেই ক্ষেত্রে আমরা ওইগুলো করি। এইবারে চোয়াল যখন বাদ হয়ে গেল, তাকে আমরা চোয়াল প্রতিস্থাপন করার পরে আমরা প্রথমত, যাদের সাধারণ মানুষ বয়স হয়ে গেলে যাদের দাঁত পড়ে যায়, তাদের ক্ষেত্রে বাঁধানো দাঁত আমরা দিই, খোলা পড়া পেশেন্ট করতে পারে এবং পড়তে পারে। এছাড়া যেটা হয়, ইমপ্লান্ট বলে, ইমপ্লান্ট ডেন্টিস্ট্রি আজকাল খুব চলছে। তারা দাঁতের ভেতরে একটা খুঁটি বনে ভেতরে, তার উপরে একটা কিছু জিনিস অ্যাপার্টমেন্ট বলে, তাকে বসায়, তার উপরে দাঁত লাগায়, এবং সেটা যদি সব দাঁত চলে যায়, তাহলে ওপরে মোটামুটি 4টে বা 5টা দেয়, নিচে 4টে দেয়, দিয়ে তার উপরে ওইগুলো বসিয়ে পুরো দাঁতও বাঁধিয়ে দেয়। একটা তো বাঁধানোই যায় এবং পুরো দাঁতও বাঁধানো যায়। এটা আজকাল সম্ভব হচ্ছে। আর এই যে আমরা করছি এই চোয়ালের যেগুলো, সেগুলো কিন্তু খুব বড় অপারেশন, ক্যান্সার যেগুলো চিকিৎসা করছি, এবং সেইগুলো করার জন্যে আমাদের অনেক কিছু ভাবনা চিন্তা করতে হয়, অনেক পরীক্ষা নিরীক্ষা করতে হয়, এবং সবগুলো, যেমন আমাদের প্রথম ডিপার্টমেন্ট হচ্ছে ওরাল মেডিসিন এন্ড রেডিওলজি, তাদেরকে দেখতে হয়। তারপরে আমরা ওরাল প্যাথোলজিতে যাই, ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেশিয়াল প্যাথোলজি, তারার মাংসটা কি ধরনের হবে তাদের আমরা মতামত নিই। তারপরে সেটা যখন হয়ে গেল, তখন আমরা আমাদের কাজ শুরু করার জন্য ব্যবস্থা করি, কতটা কাটবো তাদের কাছে ডিসকাশন করে। আমরা এই যে টিম ওয়ার্ক আমাদের খুব দরকার।
প্রত্যেকটা বিভাগে। এবং এই যে ক্যান্সার আমরা বলছি, এই যে জনগণকে আমাদের সচেতন করার জন্য পাবলিক হেলথ ডেন্টিস্ট একটা আছে, তাদের কাজ কিন্তু তারা কিন্তু মাঝে মাঝেই প্রত্যেকটা জায়গায় ক্যাম্প করেন এবং তারা রোগীর চিকিৎসা করেন এবং তাতে তারা জনগণকে সচেতন করার চেষ্টা করেন যে কীরমভাবে ব্রাশ করব, কোন পরিস্থিতিতে দাঁতের ডাক্তারের কাছে যাব। এবং এই জন্যে এই সব বিভাগ পেরিয়ে আমাদের সাবজেক্ট হচ্ছে ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেশিয়াল সার্জারি, যেটা নিয়ে আমি বিডিএস দাঁতের চিকিৎসা পড়াশুনো করতে হয়, তারপরে এই জিনিসটা করতে হয় যে কি হলে কিরম করব। এবং এছাড়াও আমাদের মুখের মধ্যে লালাগ্রন্থি যেগুলো আছে তার ভেতরেও আপনি দেখবেন যে অনেক জায়গাতেই আপনি কিডনিতে স্টোন হয়, আপনারা নিশ্চয়ই জানেন। আপনারা জানেন যে গল ব্লাডারে স্টোন হয়। সেরকম আমাদের এই গ্রন্থি, লালাগ্রন্থি দু রকমের হয়, ছোট এবং বড়। সেই লালাগ্রন্থির কোনো প্যাসেজ যদি ব্লক হয়ে যায় সেটা ফুলে যায়, সেটাকে আমাদের কেটে বাদ দিতে হয়। আর একটা কোনো টিউমার পাথর জমে সেটা বন্ধ করে দিল, সেটাকে আমরা কেটে পাথরটাকে বার করে দিলাম এবং তার আবার সচল লালা বেরোতে শুরু করলো, তবে তার মুখটা যে শুকনো হয়ে যাচ্ছিল সেটা বন্ধ হলো। এবং তারপরেও যদি তার নিচে চলে যায়, তাহলে গ্ল্যান্ডটা যদি বেশি দিন বন্ধ থাকে, কোনো জায়গায় এখানে যদি গেটটা যদি বেশি দিন বন্ধ করে রেখে দিই, ভেতরে যদি জমে থাকে, তাহলে ঘরটা নষ্ট হয়ে যাবে। তখন কিন্তু গ্ল্যান্ডটাকেই আমাদের অনেক সময় বাদ দিয়ে দিতে হয়। সেক্ষেত্রে সেগুলো ভাবনা চিন্তা করে প্রত্যেকটা জিনিস এই চিন্তা ভাবনা করার পরে তবেই আমরা এই কাজগুলোতে সিদ্ধান্ত উপনীত। এবং তার অর্থ এই না ডাক্তারবাবু ভগবান নয়, ডাক্তারবাবু মানবিকতার খাতিরে মনুষ্য হিসাবে যেটুকু করার চিকিৎসা করা সম্ভব সেইটুকুই চিকিৎসা করেন। তার মধ্যে কিছু কিছু অলৌকিক ঘটনা ঘটে যার ফলে ডাক্তারবাবুদের এত সুনাম এবং দুর্নাম। ডক্টর পোদ্দার, আপনি প্রথম থেকে বিভিন্ন বিষয়ে সার্জারির কথা বলছেন, কিন্তু ডেন্টাল সার্জারি মেডিক্লেমের আওতাভুক্ত নয় কেন? আচ্ছা শুনুন, লোকে যেটা বোঝে বিউটিফুল সেট অফ টিথ হেল্পস ইন বিউটিফুল স্মাইল, এইটা কিন্তু লোকে মানছে না যারা ইন্স্যুরেন্স করে। কিন্তু আমি বলবো সেটা মানা খুব দরকার, কারণ তাদের যদি না মানা হয় তাহলে বেশিরভাগ ক্লাস আমাদের ইন্ডিয়াতে যারা আছে তাদের মধ্যে কত পার্সেন্টেজ আপনি যে গরিব বলে যেটাকে বলছি তাদের উপরে আছে। সেই জন্যে যদি আমরা মেডিক্লেমের আওতায় নিয়ে আসি তাহলে কিন্তু অনেক সাধারণ মানুষ সুবিধা পাবে। সেটা সাধারণ মানুষের সুবিধাটা খুব দেখা দরকার। এখনো করছে না কেন আমি জানি না, তবে অনেকে আজকাল চেষ্টা করছে যে এটা যাতে মেডিক্লেম। আজকাল কিন্তু এই ক্যান্সারের চিকিৎসা মেডিক্লেমে এসছে, কিন্তু এখন ডেন্টাল ক্যান্সার, ডেন্টাল ক্যান্সার না, এই ডেন্টাল ক্যান্সার, ডেন্টালটা কিন্তু ভুল কথা। আমরা অ্যাকচুয়ালি ওরাল সার্জন, মুখের ভেতরের যা চিকিৎসা সেগুলো আমরা করি, তার থেকে যেখানে যেখানে চড়াচ্ছে সেগুলো কিন্তু আর ডেন্টাল সার্জারির মধ্যে পড়ছে না, তার বাইরের দিকে আসছে। সেটা কিন্তু করে দিচ্ছে মেডিক্লেম, কিন্তু বা স্বাস্থ্যসাথী যেগুলো আপনারা আজকাল বেরিয়েছে কি আরোগ্য, আমরা ওই সব প্রকল্প নিয়ে এখন কথা বলবো না, কিন্তু আমাদের যেটা প্রয়োজন যে ইন্স্যুরেন্স করলে ভালো হয়। হ্যাঁ, আমি বলবো ইন্স্যুরেন্স করা দরকার, এটা যদি চালু হয় খুবই ভালো, এবং তাতে আমাদের গরিব দেশে বেশ কিছু লোকের আরো উপকৃত হবে। এবার একদম সরাসরি চলে আসি যে জায়গাটায়, তা হলো সার্জারি তো বটেই, কিন্তু মূলত এই যে ওরাল ক্যান্সার, এই জায়গাটা, ওরাল ক্যান্সারের কারণ কি শুধুমাত্র এই দাঁত বা দাঁতের যত্ন না নেওয়া? না, দেখুন অনেক সময় করছে কি, এখনো কিছু লোক আছে আমাদের জিনিসটা বোঝে না। অনেকে দেখছে দাঁত লাগিয়ে দিচ্ছে একবারে ফিক্সড, খুলছেই না। তার ফলে কি হচ্ছে, তার নিচে যদি ময়লা জমে, অনেকদিন ময়লা জমলে আজকে দিনটা চিন্তা করতে দিলাম, কালকে দিনে এই আপনাকে বলতে বলেছে এ কথা। ঠিক সেই রকমই ক্যান্সার, কোনো জায়গায় কেটে যাচ্ছে, ঘা হচ্ছে, আমরা গুরুত্ব দিচ্ছি না, আলটিমেটলি সেটা ওই দিকে ছড়িয়ে যাচ্ছে। এবং সেই গুরুত্ব দেওয়ার জন্য ক্যান্সার কিন্তু ওয়ার্নিং দেয়। দুরকম জিনিস হচ্ছে, একটা হচ্ছে কার্সিনোমা, একটা সার্কোমা। সার্কোমা বাচ্চাদের হয়, কার্সিনোমা কিন্তু বড়দের হয়। বড়রা আমরা সবাই নেশা করি, গুটকা খাই, অনেকে খৈনি খাই, এইসব খেয়ে, এবং তাদের নেশা এমন জায়গায় নিয়ে যায়, বেশিরভাগ লোককেই দেখেছি এইগুলো খেয়ে সমস্ত জায়গাগুলো ছড়িয়ে ফেলে। এবং এই ছাড়া কিন্তু কিছু আছে শরীরে, সেরকম তার কোনো নেশা নেই, কিন্তু এমনি কোনো জিনিস
তৈরি হয়ে গেল, সেগুলো কিন্তু টিউমার, কিন্তু ক্যান্সার নয়। কিন্তু ক্যান্সার হলে কিন্তু অনেক জায়গায় দূরে ছড়িয়ে যাবে। টিউমার বলে যেগুলো বলছি সেগুলো দু রকমের টিউমার, একটা হচ্ছে বেনাইন, একটা ম্যালিগন্যান্ট। ম্যালিগন্যান্ট টিউমারটা ছড়িয়ে যাবে, সেই জন্য তাকে পুরো অনেক দূর পর্যন্ত বাদ দিতে হবে এবং তারপরে তাকে রিপ্লেসমেন্টও করতে হবে, কারণ যে সে সমাজে যাতে ঘুরতে পারে। এবং ম্যালিগন্যান্ট বেনাইনও তাই, যে আমরা যদি বাদ দিয়ে দিই তার সেটাকে রিপ্লেস করে দিতে হবে, না রিপ্লেস করলে সমাজে আমরা বেরোতে পারবো না। এবারে যে প্রশ্নটা করব, যে অনেকের অভ্যাস থাকে হা করে ঘুমানোর, এবং হা করে ঘুমানোর ফলে মুখের মধ্যে মাছি ঢুকে যেতে পারে বা অন্যান্য যে কোনো পোকামাকড় ঢুকে যেতে পারে এবং মুখের মধ্যে নানান ধরনের ইনফেকশন। এর চিকিৎসা কি? প্রথমত, মুখ হাঁ করে ঘুমোলে যেটা হয়, মুখটা শুকিয়ে যায়। মুখটা শুকিয়ে গেলে আমরা কিন্তু রোগ জীবাণু যেগুলো থাকে লালা ফালা, সেইগুলো কিন্তু তার মধ্যে রোগ জীবাণু জন্মাবার সুযোগ বেশি পায়। 1 নম্বর গেল। 2 নম্বর, আমি দেখেছি, ধরুন আমি 1976-এ দেখেছি একটা বাচ্চা এসেছিল, এই 8-9 বছর বয়স, তার হাঁ করে ঘুমানো সহ ছিল, গ্রামের বাচ্চা, সে বোঝে না, নিয়ে এসছে। তাকে দেখি একটা জিনিসকে ধরতে যাচ্ছি, দেখি চলে যাচ্ছে। আমি কিরম হলো? তখন সে বলল, না এ মুখ হাঁ করে ঘুমায় কি? বললো হ্যাঁ। তখন সেটাকে পরিষ্কার করা হলো। এবং আবার দেখেছি পরবর্তীকালে কলকাতায় আসার পরও দেখেছি যে হাঁ করে ঘুমানোর ফলে মুখের ভেতরে অনেকগুলো, কয়েক হাজার মাছির ডিম পেড়ে বাচ্চা দিয়েছে এবং সেই লার্ভাগুলোকে আলটিমেটলি বার করে দিতে হচ্ছে। ইভেন যদি কোথাও গলায় কেটে যায় বা হাতে পায়ে কেটে যায়, দেখতে পাবেন সেখানেও যদি মাছি মানে বসে, তাহলে সেখানেও তারা যদি ডিম পেড়ে দেয়, তাহলে সেখানেও কিন্তু প্রচুর লার্ভা দেখতে পাবেন। এবং দেখতে যদি সব এক জায়গায় থাকে, দেখে মনে হয় মৌমাছির চাক হয়েছে, কিন্তু আসল কথা ওরা দল বেঁধে আছে বলে ওই রকম দেখতে লাগছে। টেনে বার করে খুঁজে পাবেন না। এমনও দেখেছি যে একদিন পরিষ্কার করে খুঁজে পায়নি, পরের দিন আবার তাকে আসতে বলেছি, আবার বার করেছি, তারপরে সে সুস্থ হয়েছে। এবং সেগুলো বাঁচে হচ্ছে মানুষের ভেতরের যে মাংস এবং রক্ত, সেইগুলো তারা খেয়ে বেঁচে থাকে। আরও একটা প্রশ্ন এসছে আমাদের হোয়াটসঅ্যাপে, শুনি তারামবাগ থেকে। তিনি বলছেন, ব্রাশ করার সময় মাড়ি থেকে মাঝে মাঝে রক্ত পড়ার পেছনে কি কি কারণ থাকতে পারে এবং এর চিকিৎসা কি? প্রথম কারণ তো সবসময় বলা হচ্ছে যে ব্রাশিং ঠিক মতন করা। ব্রাশিংয়ের পদ্ধতি যদি ঠিক না থাকে তাহলে হতে পারে। এছাড়া যেটা ভাবতে হবে সেটা হচ্ছে ময়লা জমেছে কিনা দেখতে হবে। তৃতীয়ত দেখতে হবে রক্তের কোনো দোষ আছে কিনা। কারো লিউকিমিয়া থাকতে পারে, কারো হিমোফিলিয়া থাকতে পারে, আরও কোনো অন্য অসুখ বিসুখ থাকতে পারে, যে কারণগুলো তখন রুল আউট করতে হবে। যে কোনো একটা বাচ্চাকে দেখেছিলাম, তার বাচ্চার পোকা লাগা দাঁত থেকে রক্ত বেরোচ্ছে। তারপরে প্রথম দিন তাকে পাঠিয়েছি, সে দেখলো রক্ত ঠিক আছে, দাঁত তুলে দিয়েছি। পরের দিন আবার কয়েকদিন বাদে এসছে। আমি বললাম, কী গো তুমি এরম করেছো? না, হাতে পায়ে কী দাগ, এগুলো দাগ কিসের? বললো এগুলো ডাক্তারবাবু ছাড়ে কামড়েছে। বললাম ছাড়ে কামড়েছে মানে? যাও গিয়ে দেখাও, ওখানে রক্ত পরীক্ষা করে এসো। রক্ত পরীক্ষা ওখানে প্রথম সে বাইরে গেছে, গিয়ে রক্ত, তার প্লেটলেট কাউন্ট রক্ত কম, তার ফলে তার ওইখান থেকে রক্ত বেরোচ্ছে। সেগুলো কিন্তু এই রক্তটাকে আবার বন্ধ করা যাবে না, তাকে আবার বাঁকুড়া পাঠানো হলো, তাকে ব্লাড দিয়ে এবং অন্যান্য ওষুধপত্র দিয়ে তাকে ব্লিডিং ডিসঅর্ডার ঠিক করতে হলো। আমাদের এক বন্ধু দীপঙ্কর দাস হোয়াটসঅ্যাপে প্রশ্ন করছেন, খাবার পরে খাবার সোডা আর নুন গরম জলে মুখ ধোয়ার কোনো উপকার আছে কি? খাবার সোডা বলতে পারবো না, নুন দিয়ে কুলি করলে ভালোই থাকে জল। সেটা আমি বলেছি যে যেহেতু নুনের একটা ডেন্সিটি বেশি থাকে, সেটা তো একটা অ্যান্টিসেপটিক প্রপার্টিও আছে, সেই হিসাবে কাজ করে। কিন্তু খাবার সোডা কতটা করবে এবং কি পার্সেন্টেজে দেওয়া যাবে, কত কনসেন্ট্রেশন হবে, কত ডাইলিউশন হবে, সেগুলো না হলে বলতে পারবো না। কিন্তু 8 চামচের বেশি নুন দিয়ে যদি কুলি করি তাহলে আমাদের বমি হয়ে যেতে পারে। 8 চামচের কম নুন দিয়ে কুলি করব। শান্ত সুজন ফেসবুকে প্রশ্ন করছেন, বহু রোগী দেখার সময় ডাক্তারবাবুরা দাঁতের একটা মিরর টাইপ যন্ত্র ব্যবহার করেন, একটা লাল কেমিক্যালের মধ্যে বারবার ডুবিয়ে দেন। এটা কি কেমিক্যাল? যেহেতু বহু রোগীকে একটি যন্ত্র দিয়ে দেখা হচ্ছে, এতে সংক্রমণ হওয়ার সম্ভাবনা কতটা? হ্যাঁ, এটা খুব সঠিক প্রশ্ন। এটা কিন্তু সঠিক নয়। আগেকার দিনে এই 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 জিনিসটা যদি আগেকার দিনে হতো, যে জিনিসটা বলেছেন আগেকার দিনে হতো, কিন্তু আজকের দিনে এটা হয় না। আজকের দিনে কিন্তু সবাই আমরা স্টেরিলাইজার ব্যবহার করি এবং স্টেরিলাইজারে বয়েল করে নিই, না হলে কেউ অটোক্লেভ করে নিই, কিংবা ওই
প্রত্যেকটা পেশেন্টকে কাজ করে। মিরার হচ্ছে মিরার, প্রোব, মিরার টুইজার, আমাদের দেখবার যন্ত্র। এইগুলো দেখবার যন্ত্র হিসেবে ব্যবহার করা হয়। এইগুলো না থাকলে আমরা দেখতেই পারবো না। এইগুলো দেখার পরে কোথায় কি হয়েছে না হয়েছে বিচার করার জন্য ওই জিনিসগুলো দেখা হয়। আমরা ঘড়ির কাঁটা অনুযায়ী আপনাকে আর মাত্র 7 থেকে 7.5 মিনিট পাবো। খুব ভাইটাল একটা জায়গা যেটা রয়ে গেল, সেটা হচ্ছে এই যে মুখের ভেতরের, যেটা আমাদের টপিকেও আছে, যে মুখের ভেতর এবং মুখের বাইরের সার্জারি। আপনি প্রথম থেকে একটা জায়গায় জোর দিচ্ছেন, মুখটাকে সুন্দর রাখা, মানুষটা যেন দেখতে ভালো থাকেন ইত্যাদি। কিন্তু এই দেখতে ভালো থাকার সঙ্গেও যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে তার সুস্থ থাকাটা জরুরি। দাঁত মেইন কনসেন্ট্রেশন অবশ্যই, কিন্তু দাঁতের সঙ্গে অ্যালাইড কোন কোন বিষয়গুলোকে আমাদের স্যামালটেনিয়াসলি নজর রাখতে হবে, যেমন ব্রাশের আপনাকে- কথা আপনি বললেন, তার সঙ্গে আর কি। আপনাকে আমি প্রথম কথা বলেছি, মুখের মধ্যে যে কটা জিনিস আছে, আপনার তালুতে যদি কিছু হয় সেটাকে আপনাকে ভাবতে হবে। গালে কিছু হয়, কিছু কিছু চামড়ার রোগ আছে যেগুলো গালে হয়, সেগুলো ভাবতে হবে। জ্বালা করছে কিনা, কারণ নেশা থাকলে সেগুলো ভাবতে হবে। এবং আমার 2-3টে জিনিস দরকার। একটা হচ্ছে সৌন্দর্য যেমন দরকার, ফাংশনও সেরকম দরকার। কাজ না হলে, কর্ম না হলে তো ফলের আশা করতে পারবো না। কর্মটাও দরকার আমাদের। সেই কর্মটার জন্যে ফাংশনটাও ঠিক করা দরকার। সেই জন্যে আমাদের সব জায়গাগুলো একসাথে মিলিয়ে আমাদের কাজ করতে হবে। যদি আমাদের চোয়ালটা ঠিক করে দিলাম কিন্তু গালের মাংসটা নেই, সেই গালের মাংসটা যদি আমরা কোনো জায়গা থেকে না লাগাই, তাহলে তার সৌন্দর্যটা ঠিক কমপ্লিট হলো না। সেই সৌন্দর্য তৈরি করার জন্য এটা লাগবে। আর তার যদি মুখটা চারদিকে বন্ধ না হয়, তাহলে খাওয়ার দাওয়ার যাবে না, তার কাজও হবে না, সে অর্ধেকটা খেয়ে বেরিয়ে চলে যাবে। এবং সেটা যদি আমরা যদি সব নার্ভগুলো সচেতন না হয়, তাহলে কিন্তু মুখে খাবার দিলাম, সেটা গড়িয়ে পড়ে গেল, সেটাতে কিন্তু দাম হয় না। সব অপারেশনই আমাদের খুব সুন্দরভাবে করতে হয়, তাতে আমাদের অনেক পরিশ্রম দিতে হয়। সেই পরিশ্রমটা জনগণ যাতে বোঝে, সেইটুকু আমি জনগণকে অনুরোধ করব, আপনারা একটু ভাববেন যে ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেশিয়াল সার্জারি কিন্তু সবচেয়ে শক্ত সাবজেক্ট। আমাদের এই ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেশিয়াল এমন একটা জিনিস যেটা আগে আমরা জানতাম যে ছেলে কি করে, মাত্র দাঁত ফেলায়, কিন্তু এখন আর সেই জিনিস বলে না। জনগণ কিন্তু সচেতন হয়েছে, কিন্তু আরো হওয়া দরকার। এবং তার জন্যে ওরাল মেডিসিন, রেডিওলজি হয়েছে, কনজারভেটিভ এন্ডোডন্টিক্স হয়েছে, আপনাকে অর্থোডন্টিস্ট বললাম, বাচ্চাদের জন্য পেডোডন্টিস্ট বললাম, এবারে ওরাল অ্যান্ড ম্যাক্সিলারি সার্জারি সম্বন্ধে কিছু বললাম, এবং ওরাল অ্যান্ড ম্যাক্সিলারি প্যাথোলজি সম্বন্ধে বললাম, এরপরে পাবলিক হেলথ ডেন্টিস্ট সম্বন্ধে বললাম। এই আমাদের যে ওরাল অ্যান্ড ম্যাক্সিলারি সার্জারি, তার এখনকার দিনে যিনি জনক, ফাদার অফ ওরাল অ্যান্ড ম্যাক্সিলারি সার্জারি, তার নাম হচ্ছেন মিনু সোরাবজি জিনওয়ালা। উনি হচ্ছেন প্রথম ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেশিয়াল সার্জন। এটা কিন্তু অনেকেই জানে না। MS জিনওয়ালা, খুব সারা, ওনার জন্মদিন হচ্ছে 13 ফেব্রুয়ারি। কিন্তু আমরা এই দিনটা বেশিভাবে স্মরণ করি, কিন্তু সব দিনের মতো যেমন ওরাল হেলথ ডে আছে, ডক্টরস ডে আছে, কিন্তু একটা জিনিস, প্রত্যেক দিনই আমরা যখন অপারেশনে যাই, তখন কিন্তু আমাদের কাছে প্রত্যেকটা দিনই ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেশিয়াল সার্জারি ডে। কারণ সেদিন আমরা অপারেশন করছি, সেই দিনে রুগীটাকে সুস্থ না করতে পারলে আমাদের সার্থকতা আসছে না এবং আমাদের সার্থক করা যাচ্ছে না। সেই জন্যে আমি বলবো, লং লিভ ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেশিয়াল সার্জারি, এবং লং লিভ ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেশিয়াল সার্জন, এবং লং লিভ ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেশিয়াল সার্জারি ডে। থ্যাংক ইউ স্যার। একটা প্রশ্ন এসেছে, প্রশ্নের বলুন। উত্তরটা মোটামুটি আপনি দিয়েছিলেন। সুব্রতা মণ্ডল বলছেন, আমার হাজব্যান্ড গত 5 বছর ধরে কন্টিনিউয়ালি স্মোক করেছে, পরে শরীর বা দাঁতের কোনো এফেক্ট পড়বে কি? হ্যাঁ, আমি নিজেও স্মোকার ছিলাম। আজকে আমি ছেড়ে দিয়েছি, আমি সিওপিডিতে ভুগছি এবং আমার নিঃশ্বাস নিতে কষ্ট হয়, শর্টনেস অফ ব্রেথ হয়, আমার বেশ কষ্ট হয়। এবং সেটা দেখবেন, হাঁটতে চলতে গেলে পারবেন না, ভালো করে খেতে পারবেন না, হাঁটাহাঁটি করা অসুবিধা, কোনো জায়গায় টলে পড়ে, সঙ্গে অ্যাসোসিয়েটেড প্রবলেমগুলো আসবে, কারণ সব জিনিসই ক্ষয় হবে। এইটা হাত পায়ে আমরা হাঁটাহাঁটি করছি, হাঁটু ক্ষয় হবে, আমাদের কোমরের পিছনের যে শিরদাঁড়া সেটাও ক্ষয় হবে। সেই জন্যে আমরা বলবো, ক্ষয় বন্ধ করতে সিগারেট বন্ধ করুন, খৈনি বন্ধ করুন, পান বন্ধ করুন, মুখ খুলে হাসুন, দাঁত ছাড়াও যে বাকি সব জিনিসগুলো সবগুলো সতেজ রাখুন, যাতে আমরা ভালো করে হাসতে পারি মুখ খুলে।
দাঁতটা যাতে দেখাতে পারি। কিন্তু দাঁত দেখালেই হবে না, তার যদি দাঁত না থাকে, বাঁধানো দাঁত পড়লাম, কিন্তু বাকি চারদিকটা যদি খারাপ থাকে, যদি মাংসপিণ্ড গজিয়ে থাকে, তাহলে ভালো লাগবে না, খেতে গেলে ঝাল লাগে, চলবে না। এইগুলোর জন্য আমাদের ভালো করে পরিষ্কার রাখা দরকার মুখটা, এবং তার জন্য সচেতন হওয়া খুব দরকার। এই যে মুখ পরিষ্কার রাখার কথা বলছেন, ছোটবেলায় একটা বিষয় করেছি, জিভ ছোলা, জিভকে ছোলা দাঁত মাজার সঙ্গে। জিভটা কিন্তু খুব পরিষ্কার করতে পারেন, কিন্তু বেশি জোরে করবার দরকার নেই। কারণ হচ্ছে যদি ওইটা কোনো একটা আস্তরণ পড়ে থাকে, সেটা অনেক রোগের নিদর্শন বহন করে। সেই রোগগুলো চলে গেলে কিন্তু জিভটা এমনিই পরিষ্কার হয়ে যাবে। আহ, আমরা অনেকগুলো আলোচনা করলাম, কিন্তু একটা আলোচনা বলুন। মনে হয় বাকি রয়ে গেল খুব তাড়াতাড়ি। হুম। টিউমার মুখের ভিতরে হলে তার কি চিকিৎসা, আর বাইরে হলে কি চিকিৎসা? আমরা চেষ্টা করি সবসময় মুখের ভেতর থেকেই চিকিৎসা করতে, বাইরেটা সচরাচর ইউজ করি না। এবং বাইরেটা ইউজ করতে মুখের সৌন্দর্য যাতে হ্যাম্পার না হয় সেইটা দেখতে হয়। মুখের ভেতর দিয়ে যেটুকু চিকিৎসা করা যায়, আমরা ধরুন এই যে উঁচু দাঁত নিচু, মুখের ভেতর থেকেই আমরা সব কাটাকাটিগুলো করি, বাইরে কিন্তু আমরা কাটি না। ঠিক সেই রকম টিউমারও যেগুলো ভেতর দিকে আমরা করা যায়, সেগুলো ভেতর থেকে করি। বাইরের দিকে যোগ হয়ে গেছে, চামড়া জড়িয়ে গেছে, সেক্ষেত্রে আর বাইরে কাটা ছাড়া কোনো উপায় থাকে না। আমাদের আর 1 মিনিট সময় আছে। হুম। টেক অ্যাওয়ে মেসেজ। হুম। দাঁতের যত্ন বা দাঁতের মুখের ভিতরের যত্ন কি করে নেব? প্রথম করা হচ্ছে আপনাকে বাচ্চাদেরকে শক্ত জিনিস খাওয়াবেন, রেগুলার দাঁত ব্রাশ করাবেন, এবং যাতে তার মুখে মাঝে মাঝে দন্ত চিকিৎসক হোক। আমি বেসিক্যালি আমরা শুরু করেছিলাম দন্ত চিকিৎসক হিসাবে, সুতরাং দন্ত চিকিৎসকটাকেই আমি বলবো যে প্রথম গুরুত্ব দেব, এবং যাতে তার আমাদের ওরাল ম্যাক্সিলারি সার্জনকে দরকার না হয়। এবং ভালো করে দাঁত ব্রাশ করুন, এবং ভালো করে খাওয়া দাওয়া করুন, শক্ত জিনিস খাওয়ান, যাতে চোয়ালের গঠন ঠিক থাকে, এবং সুন্দর হাসির জন্য এটা খুব দরকার। বেশ, ঘড়ির কাঁটায় এবার ওনাকে আমাদের বিদায় জানাতে হবে। একদম খুব স্পষ্ট করে একটা কথা বলা দরকার যে এই শহরের অত্যন্ত প্রবীণ এবং প্রখ্যাত দন্ত চিকিৎসক ডক্টর রণেন্দ্রনাথ পোদ্দার আমাদের সঙ্গে ছিলেন। আমরা দুজন মুগ্ধ হয়ে, মনে হচ্ছিল যেন ক্লাসের স্টুডেন্টের মতন শুনছি আপনার কথা, মুগ্ধ হয়ে শুনছিলাম। অসংখ্য প্রশ্ন করেছেন আমাদের শ্রোতারা ফেসবুকে এবং হোয়াটসঅ্যাপে, আমরাও যথাসম্ভব প্রশ্ন রেখেছি। আজকের মতন আপনাকে বিদায়, নমস্কার জানাই। ভালো নমস্কার। থাকবেন আপনিও। ধন্যবাদ।